যারা যারা বলতেছেন যে ভোট মেনে নিবেন না, এই কথাটা বোধহয় এখন বলা জুলাই সনদকে অবমাননা করা এবং এই জুলাই শহীদদেরকে অবমাননা করা। সকালবেলা ঘুম থেকে উঠেই শুনেছি ভোট টোট দেওয়া হয়ে গেছে, আর কষ্ট করার দরকার নেই। আমরা 91-এর মতন শুনতে চাই না। হাসিনা তখন বলছিল সূক্ষ্ম কারচুপি। সুপ্রিয় দর্শক, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে মাই টিভির বিশেষ আয়োজন ভোটের আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা ভোটের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমার ঠিক ডানে রয়েছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, যিনি রাজনৈতিক বিশ্লেষক, আর আমার বামে রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, যিনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। সারা দেশে সকাল 7:30 থেকেই চলছে ভোট উৎসব। আমরা যদি শুধু ভোট উৎসব বলি সেই ক্ষেত্রেও কিন্তু কম বলা হবে, কারণ একেবারেই যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এটি জীবনের প্রথম ভোট দেবার যে অনুভূতি, সেটি একটু অন্যরকম। তো আমরা সার্বিকভাবে ভোট কেমন হলো সে বিষয় নিয়ে শুনবো। ব্যারিস্টার শাহরিয়ার, আপনার কাছ থেকেই প্রথম শুনতে চাই, কেমন ভোট হচ্ছে? এখনো যেহেতু আরো আধা ঘন্টা বাকি আছে ভোটের, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। এই একটা দাগ, জানেন আজ কত বছর পর দাগ পড়ল? 1996 সালের পর 2000 সালে আমি ইংল্যান্ড চলে যাই, তারপর কোনো ভোট দেওয়া হয়নি। কারণ 2008 এবং তারপরের ভোটগুলো, তার মানে এই সকালবেলা যখন আমি এই দাগটা হচ্ছে, তখন আমি দোয়া পড়তে পড়তে দাগটা দিলাম এবং ভোটটা দিলাম। এই যে একটা এই সরকার, এই দাগটা খালি কিন্তু এটা না, যেই আসুক ক্ষমতায় তাকে আমি বলতে পারবো কি এ আমার সরকার। এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে সারাদিন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেরকম কোনো, এবং আমি সর্বপ্রথমেই আমাদের মহান সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাবো। সেনাবাহিনী না, নৌবাহিনী, বিমান বাহিনী, এই তিনটা বাহিনী, সশস্ত্র বাহিনীর প্রতি। হ্যাঁ, সশস্ত্র বাহিনী, আমি স্পেশালি বলতেছি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনীর এবং সম্মানিত সেনা প্রধান। একদিকে মিডিয়া এবং প্রশাসন, আর একদিকে আমাদের সেনাবাহিনী। গর্বিত সেনাবাহিনীর জন্য হয়তো আজকে এরকম একটা উৎসব মুখর পরিবেশে একটি ভোট অনুষ্ঠিত হলো। এবং আমি আপনাদের মাধ্যমে আর একটা জিনিস বলবো দেশবাসীকে, এখন পর্যন্ত কেউ যেহেতু বলতে পারেননি যে ভোটে সেরকম ইরেগুলারিটিস মারাত্মক আকারের হয়েছে, তাহলে এখনই যদি যারা যারা বলতেছেন যে ভোট মেনে নিবেন না, এই কথাটা বোধহয় এখন বলা জুলাই সনদকে অবমাননা করা এবং এই জুলাই শহীদদেরকে অবমাননা করা। সো আল্লাহ আমাকে এই যে ভোট দেওয়ার তৌফিক দিয়েছেন। আর একটা জিনিস আপনাকে বলি, দেখেন ভোটটা কীরকম। আমার এক বন্ধু আছে কায়সার কোরাইশি, সে বোধহয় আজ 20-22 বছর এই দেশে আসেনি। এই ভোট দেওয়ার জন্য তিনি সিলেটে ভোট দেওয়ার জন্য আসছে গত এক সপ্তাহ, খালি এই ভোটটা দেওয়ার জন্য। অন্য কোনো কারণে তার বাংলাদেশে কোনো কাজ নেই, তার বাবা মা কেউ থাকে না এখানে। তো এই যে মানুষ যে তার ভোটের রাইট এক্সারসাইজ করার জন্য যে আশা, কি কারণে? আমি তো আমার সোভরেন পাওয়ারটাই দিব কাকে? ওই পার্লামেন্টকে পাঠানোর জন্য। একজন মেম্বারকে কিন্তু খালি আমি পাঠাচ্ছি না, আমি আমার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই একজনকে পাঠাচ্ছি। সো হোপফুলি ইনশাল্লাহ জনগণ যে রায় দিবে, সে রায়ের প্রতি সব দল সম্মান প্রদর্শন করে এই রায়কে মেনে নিবে। ওই আমরা 91-এর মতন শুনতে চাই না। হাসিনা তখন বলছিল সূক্ষ্ম কারচুপি, এরকম কথাবার্তা নিশ্চয় কেউ বলবে না। এবং যেটাই ফলাফল হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি না হয়, তাহলে ইনশাল্লাহ এদেশ, এ জাতির একটা পরিবর্তন আসুন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার। অ্যাডভোকেট মুন্নি, আপনার কাছ থেকে শুনতে চাই, কেমন ভোট দেখলেন আপনি আজকে? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, দীর্ঘদিন পর ভোট, 15 বছর তার অধিক সময়, 3টা নির্বাচন প্লাস 2008ও আছে। তো তার পরবর্তীতে আজকে আমরা যখন কন্টিনিউয়াসলি যে একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলন এবং সংগ্রাম করে যাচ্ছে, সেই রকম একটা অবস্থায় আজকে
যখন ভোট দিলাম আমি তো বেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু ঘটনা আমাদের দেশের এখানে সেখানে বিক্ষিপ্ত এবং কয়েকটা ঘটনা আমাদের নজরে এসেছে গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার বদৌলতে, কিন্তু আদারওয়াইজ উৎসব মুখর আর শান্তিপূর্ণ একটা পরিবেশ এই পর্যন্ত আমরা দেখেছি। শেষ পর্যন্ত আর আধা ঘন্টা হয়তো বা বাকি আছে, 4:30 পর্যন্ত যারা লাইনে দাঁড়াবেন ভোটাররা সবাই ভিতরে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আমরা তো অনুরোধ করেছি সব ভোটারদেরকে যত বেশি সংখ্যক ভোট কেন্দ্রে আসবার জন্য, কারণ ফ্যাসিস্ট আমলে তো ভোট দূরের কথা, সকালবেলা ঘুম থেকে উঠেই শুনেছি ভোট টোট দেওয়া হয়ে গেছে, আর কষ্ট করার দরকার নেই। তো এইবার যেহেতু বিষয়টা সেরকম না, তা আমরা মনে করেছি যাকে জনগণ তার এলাকায় উপযুক্ত মনে করবেন তাকেই নিজের পছন্দ অনুযায়ী তিনি সেই ভোটার যদি ভোটটা দিতে পারেন, তাহলে ওনার নিজের যেই গণতান্ত্রিক সাংবিধানিক নাগরিক অধিকার তার সাথে সাথে ওনার যেই রাষ্ট্রের মালিকানা সেটাও যেন নিশ্চিত হয়। আর এইবার সিগনিফিক্যান্ট হচ্ছে আপনার তরুণ ভোটার আছে 4 কোটির বেশি, নারী ভোটার 6 কোটি দীর্ঘদিন পর, এবং সেই সাথে আমাদের এই ভোটের যেই পরিবেশ সেটা বজায় রাখবার জন্য বিভিন্ন বাহিনীতে কর্মরত নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের মতন গণমাধ্যম কর্মী দেখেছি আমি যে সেন্টারে ভোট দিয়েছি। তো আমি মনে করি যে তারা ধন্যবাদ পেতে পারেন যে এই রকম শেষ পর্যন্ত ভোটটা নিরপেক্ষতা ধরে রাখা গেলে, এবং সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত এই বাংলাদেশে এই যে হাজার হাজার আপনার হাজারের ওপর ছাত্র জনতার রক্ত, এই রক্তের ঋণ তো শোধ করতে হবে। সেটা আপনার সুষ্ঠু একটা নির্বাচন কোনো রকম প্রশ্নের উদ্রেক যেন না করে, এবং সেই সাথে সত্যিকার অর্থে জনগণ জন আকাঙ্ক্ষার যেই প্রতিফলন জনপ্রতিনিধি নির্বাচিত করবার মাধ্যমে ম্যান্ডেট, যেটা সেই ম্যান্ডেট দিয়ে ভোট কেন্দ্রে মানুষ এসেছে এবং সেই ভোটটা দিয়ে নির্বাচিত তার প্রার্থী যারা আছে জনপ্রতিনিধি তাদেরকে দায়িত্ব দিয়ে সংসদে পাঠানো, এটাই তো আমাদের কাজ। যে যারা নির্বাচিত হবেন তারা ইনশাল্লাহ বিজয়ী হয়ে যেন সুন্দর করে আমাদের দেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি যেই অঙ্গীকার, যেটার জন্য আমাদের আপসীন দেশনেত্রী ওনার সারাটা জীবন উনি আপনার আন্দোলন এবং সংগ্রাম করে জীবনও দিয়েছেন। কাজেই আমরা আশা করব তারা সঠিকভাবে যারাই নির্বাচিত হবেন তাদের দায়িত্ব পালন করবেন, এবং সেই দায়িত্ব পালনে কোনো রকম আপনার ব্যত্যয় যদি ঘটে, এটা 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আর আগের বেলাগুলোতে এটা সমান হবে না, এটুকু আমি বুঝি রাজনৈতিক কর্মী হিসেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শাহরিয়ার, আপনার কাছে আবার আসতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন আজ মুক্তির দিন। এই মুক্তি বহুমুখী একটি শব্দ, কি বলবেন আপনি? দেখেন, এবারে 2টা ভোট হচ্ছে, একটা হচ্ছে রেফারেন্ডাম আর একটা তো পার্লামেন্ট ইলেকশন। বাংলাদেশের ইতিহাসে যে 3টা রেফারেন্ডাম হয়েছে, আর এবারে রেফারেন্ডামের মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য। এবারে রেফারেন্ডামের সাথে একটা শব্দ জড়িত, সে শব্দটা হচ্ছে আজাদি। কারণ এই হাদির জানাজা থেকেই মানুষ এই 24 থেকে আমরা কি বলে আসতেছি যে 71 আমাদের যে স্বাধীনতা, আমরা একটা ম্যাপ এবং আমরা একটা মানচিত্র পাইলাম, আমরা একটা পতাকা পাইলাম, কিন্তু আমরা কি আসলে আমাদের ট্রু স্বাধীনতা, আমাদের ইনস্টিটিউশন স্বাধীনতা, স্বাধীনতা মানে কিন্তু খালি দেশের সার্বভৌম স্বাধীনতা বোঝায়, ভৌগোলিক স্বাধীনতা নয়। এর মধ্যে ইনস্টিটিউশন স্বাধীনতা থাকবে, আপনার প্রেসের স্বাধীনতা থাকবে, মানুষের মৌলিক মানবিক অধিকার থাকবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন আজাদি শব্দটা আসতেছে কারণ এই 53 বছর আমরা কেউ কখনো কোনো স্বাধীনতা পাইনি। ভোটের অধিকার বারবার ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য আন্দোলন করতে হয়েছে। 90 সালে একটা আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার সরকার এসছে, আসার পরে একটা ভোট হয়েছে, এবং আমরা দেখলাম যে রাজনৈতিক দলের বাইরে একজন নিরপেক্ষ লোকের আন্ডারে ভোট করলে সে ভোট অনেক গ্রহণযোগ্য হচ্ছে।
এবং তারই পুনরাবৃত্তি আজকেও কিন্তু। এবং 96 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ওই জন্যে প্রবর্তন করা হয়। শেখ হাসিনা প্রথম এসে কি কাজটা করছিলেন, তার বাবা 4th অ্যামেন্ডমেন্ট করে যেমন ক্ষমতাকে কুক্ষিগত করছিলেন, এবং আমি একটা জিনিস সবসময় বলি, 4th অ্যামেন্ডমেন্টের পরে যে ক্ষমতায় থাকবে তাকে আপনি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। হকে তাকে মেরে ফেলে দিতে হবে, নাহলে তাকে মারা যেতে হবে। আবার মারা গেলে তার উত্তরসূরি ডাইনেস্টি আসবে, কিন্তু মৃত্যু ছাড়া পট পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। আর একটা ছিল আন্দোলন। এই দেখেন আন্দোলন সংগ্রাম আর মৃত্যু দেখেন আপনি ঠিক 75 থেকে 1990 সাল পর্যন্ত দেখবেন প্রতিটা সরকার হয় একটা অভ্যুত্থান হয়েছে, না হলে মৃত্যু যেভাবে হোক স্বাভাবিক মৃত্যু কারোই হয়নি। তো আজকের এই জুলাই সনদ, আজকে কেন এই মুক্তির কথা বলা হচ্ছে, আজাদির কথা বলা হচ্ছে, আজকে দুর্ভাগ্য আজকে সকালবেলা যখন আমি অনেক জায়গায় দেখলাম, আমি আজকে সকালে ভোট দিছি নওগাঁতে, কালকে রাতে আমি নওগাঁ গেছি, সকালে নওগাঁতে প্রথম ভোট দিলাম, ভোট দিয়ে নওগাঁ থেকে ঢাকা আসলাম। এই আসার পথে আমি বগুড়া থামলাম, সিরাজগঞ্জ থামলাম, পাবনা থামলাম, টাঙ্গাইল থামলাম, ঢাকা আসলাম। ঢাকা এসে আবার আমির জামাতের সাথে আমি ওই মণিপুরি গার্লস স্কুল 2-3টা জায়গায় গেলাম, তারপর তো ধানমন্ডি আসলাম। একটা জিনিস, আমরা যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছি তারা সবাই কিন্তু এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু আজকে ভোটের মাঠে দেখলাম যে কেউ নির্দেশনা মানছে, কেউ মানেনি। আমার খুব ব্যথিত চিত্তে বলতেছি, বিএনপির এই না ক্যাম্পেইনটা আমি একদম মাঠ পর্যায়ে যখন দেখলাম তখন আমি খুব অবাক হলাম। খালি ব্যথিত না, আমি খুব অবাক হলাম, কারণ তার চেয়ারম্যান বলছে হাতে ভোট দিতে। তাহলে এই না নির্দেশটা কে দিল? তাহলে কি দলের উপর কি তারেক রহমান সাহেবের কন্ট্রোল নাই? যার দলের উপর কন্ট্রোল নাই সে দেশ সুষ্ঠুভাবে চালাবে কিভাবে? আপনার এই বক্তব্যের আলোকে আমরা ফাহিমা নাসরিন মুন্নির বক্তব্য শুনবো, কিন্তু তার আগে ফরিদপুর থেকে আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রয়েছেন আমাদের সঙ্গে। জনি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শেষ মুহূর্তে ভোটের পরিস্থিতি কেমন আপনি দেখছেন? ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে এখন বেলা 4টা বেজে 13 মিনিট। এক কথায় আর কিছুক্ষণ পরেই শেষ হবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠান। আমরা এখন রয়েছি ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে, যেখানে আমার পেছনে যে তালমা মোড়ের যে একটি আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সামনে। আপনারা জানেন যে আজ কিন্তু সকাল 7টা 30 মিনিট থেকে শুরু হয় সেই ভোটটি, কিন্তু চলছে একযোগে টানা চলছে। কিন্তু আমরা যেটি জানি যে এই নির্বাচনের সকাল থেকে এই পর্যন্ত ফরিদপুরে যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে কিন্তু উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে একটি বিষয় বলি যে আমরা এই নির্বাচন উপলক্ষে আমি যেহেতু রয়েছি ফরিদপুরের নগরকান্দা, এটি কিন্তু নগরকান্দা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 2 আসন। এই আসনটি মূলত দাঙ্গা প্রবণ এলাকা হিসেবে কিন্তু বেশ পরিচিত। বিশেষ করে নির্বাচন আসলেই কিন্তু এক ধরনের দাঙ্গা হাঙ্গামা কিন্তু বেশি হয়ে থাকে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই যে দাঙ্গা প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে এই যে ফরিদপুর 2 আসন তথা ফরিদপুরে যে 4টি আসন রয়েছে কোনো ধরনের কোনো সংঘর্ষের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। বলা যায় সকাল থেকে একেবারে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম জনি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আবার আলোচনায় ফিরছি। অ্যাডভোকেট মুন্নি, জি দেখেন, তারেক রহমানের কি কর্তৃত্ব নাই দলীয় নেতা কর্মীদের প্রতি? তারা না ভোটের কোত্থেকে আসলো? এই কথাটা এটা শুধু যে এখানে উনি বলছেন তা না, এটা এই ইলেকশন ক্যাম্পেইনটা শুরু হওয়ার পর থেকে, যখন থেকে দেখা গেল যে এই রেফারেন্ডাম বা গণভোটের বিষয়টা এসেছে, তখন থেকে এটা তাদের একটা ক্যাম্পেইন। যে মানে তাদের বলতে আপনি একটু ঝেড়ে কাটবেন। জামাতের একটা ক্যাম্পেইন যে আমরা বিএনপি আমরা না ভোট, যদিও আমাদের মহাসচিব বললেন হ্যাঁ ভোটে ভোট দেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন হ্যাঁ ভোটে ভোট দেন, আমাদের চেয়ারম্যান সাহেব বললেন। সবচেয়ে বড় কথা কি, আমরা তো সংস্কারের ভিতরেই আছি। আপনি জানেন আমাদের ভিশন 2030 যেটা আমাদের দেশনেত্রী দিয়েছিলেন, এবং 23 দফার যে একটা সংস্কারের কথা আমরা নিয়ে এসেছিলাম,
এবং পরবর্তীতে 31 দফা যেটা, সেই 31 দফা আর গণভোট যে বিষয়গুলো আছে দেখবেন খুব কাছাকাছি। কাজেই সেখানে জনপ্রতিনিধিদের, যেমন যারা সরকার প্রধান হবেন, দুটো টার্ম 10 বছরের বেশি থাকতে পারবেন না, এটা আমরা বলেছি না? আপনি তো জানেন আমাদের ওই দফাতে বলা আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয় যেটা, সেটাতে আমাদের বলা আছে, এবং আরও অন্যান্য আপনার যে বিশেষ করে নারী প্রতিনিধি গণভোট, এটাও তো একটা বিষয়। এখন জুলাই সনদ যেটা আমরা সই করেছি, জামাত তারাও সই করেছে, কিন্তু 5% নারীকে যে সরাসরি আপনার মনোনয়ন দেওয়ার কথা নির্বাচনের জন্য, একজন নারীকেও তারা নির্বাচনে আপনার মনোনয়ন দেয়নি। আমাদেরও 5%-এর একটু নিচে হয়তো আছে, কিন্তু গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম নাম দিয়েছে লাইলাতুল গুজব। ওই যে জামাতের কিছু মানুষ আমাদের দলকে একটু মেলাইন করে ওই নানান কথাবার্তা আর নানান জায়গায় ভোটের কারচুপি, সেটা জামাতের ওখান থেকে আমরা দেখেছি। যেমন বিমানবন্দরে আপনার আমাদের মহাসচিবের এলাকা, সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কীরকম 74 লক্ষ টাকা নিয়ে জামাতের আমির যিনি ঠাকুরগার, তিনি আপনার ফ্লাই করছিলেন। তো বিমানবন্দরে ওনাকে এইভাবে আটক করা, এবং শরীয়তপুরেও ভোট কেনার সময় 7.5 লক্ষ টাকা সহ একজন গ্রেফতার হয়েছে। ভোটের আগে আপনার রেজাল্ট শিটে যে সই করে রেখেছিল জামাতের এজেন্টের, সেটাও আমরা দেখেছি। এখন মনে হয় যেন আওয়ামী লীগের সাথে থেকে ওই 18 সালে ভোট চুরির যে শৈল্পিক একটা বিষয়, সেটা তারা শিখে নিয়েছিল, এক্সারসাইজ করেছে এবার। এবং সেই সাথে আপনার 24-এর ওই ডামি ভোট বলেন কিংবা এগুলো আর কি, তো এগুলো করেছে। এখন 50 লক্ষ টাকার বেশি আছে ওই ঠাকুরগাঁর জামাতের আমির। উনি যখন বললেন যে 74 লাখ টাকা, উনি কিন্তু বলেননি তো টাকা পয়সা দিয়ে ভোট কিনে 18 কোটি মানুষের ভোট কিনে এই সময়ে এইরকম একটা অসৎ শুরু করে, অসৎ পন্থায় দুর্নীতি করে, তো সেটা করে ভাই ক্ষমতায় এসে খুব ভালো কিছু করা, তাহলে তো আবার আগের প্রশ্নটা আসবে, টাকা পয়সাগুলো তো উদ্ধার করার ব্যাপার আছে। এখন 1 গুণ টাকা কেউ খরচ করলে, ইনভেস্ট করলে, অতীতে যেমন 29 লক্ষ কোটি টাকা নিয়ে ফ্যাসিবাদ চলে গেছে, তো সেটা ভাই আমরা বাংলাদেশের মানুষ কেউ দেখতে চায় না। এখন একটা দল তারা বলে ওই তারা ওই সব, আপনি কি বলতে চান এটা শুধুই প্রপাগান্ডা, এটা মিথ্যা অপপ্রচার? না না, জামাতেরটা না, বিএনপি না ভোটের পক্ষে, বিএনপির কর্মীরা না ভোটের পক্ষে টোটালি। কারণ আমরা তো কেউ না ভোট, আমরা তো সেটা কখনো ভাবি না, কারণ আমরা তো সংস্কারবাদী। আমরা তো আমাদের একদম শুরুর থেকে, আপনারা তো দেখেছেন আমাদের দেশনেত্রী, উনি যেমন সংস্কারে বিশ্বাস করতেন, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও তাই ছিলেন। কাজেই এটা আমাদের বেলায় চাপিয়ে দেওয়ার কোনো কারণ আসলে নাই। ফিরবো আবার আপনার কাছে, ব্যারিস্টার শাহরিয়ার, কি বলবেন আপনি? জামাত ভোট কিনতেছে, টাকা পয়সা ভোট কেনার আগে আপার উত্তরটা দিয়ে দেন। আসলে এখানে কেন না ভোট দেওয়া হবে বলেন? কেন না ভোট দেওয়া হবে? আমরা একটা ঘটনা দিয়ে তো আর কিছু লাভ হবে না। আপা বলছেন আমি খালি না না না, অবশ্যই অবশ্যই এটা বিচ্ছিন্ন হলে আমি সবচেয়ে খুশি। ভোট তো শেষ হয়ে গেছে, এখন আমি আপনি যাই বলি এটা তার ভোটে ইম্প্যাক্ট হবে না। তবে দুই একটা জিনিস বলে নি। প্রথম কথা হলো, কালকে বোধহয় দেখছেন আপনি, টাকা ফেরত দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়নি, কোনো প্রসিডিংস ড্র করা হয়নি। সো ব্যক্তিগতভাবে ডোমেস্টিকে কোথায় ডোমেস্টিকে টাকা নিয়ে ডোমেস্টিকে যাওয়ার জন্য কোনো রুলস নেই। যখন আপনি অনাপত্তি পত্র নেবেন তখন আর এই বিষয়ে বোধহয় কথা বলাটাই ঠিক না। বরং আপনি এটা বলেন, কালকে থেকে আপনার মিডিয়ার প্রতি সম্মান রেখে বলছে, সব মিডিয়া না, কিছু মিডিয়া, অ্যানি ভাই গাড়িতে টাকা পাওয়া গেল, অ্যানি ভাই বলছে কিন্তু, কারণ আই রিয়েলি লাইক হিম, I not only want to respect him, I still respect him, and inshallah I am going to respect him. তার গাড়িতে টাকা পাওয়া গেল, চ্যানেল 24 এবং যমুনা টিভিতে সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি শেষ করে আপনার সময় তো আমি একবার কথা বলি না, আমাকে মনে আপনি কথা বলতে আমাদের তার তো অনেক লাইভ ভিডিও আছে, আপনি তো বলে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি এটা গণমাধ্যমে আসার পরপরই যমুনা এবং ইয়া থেকে এটাকে ডিলিট করে দিলেন আসার পরে। তার মানে আমরা যেটা বলতেছি, নতুন যমুনাতার নতুন একজন চেয়ারম্যান হয়েছেন। আর আপা যেটা বললেন যে জামাত ইসলাম ভোট কেনে না, এবং আপারাই কি করতে পারেনি,
17 বছর আপনি আলিশি জীবন যাপন করছেন, মাল্টি মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকছেন, কোথায় পাইছেন টাকা? আপনার কিসের বাড়ি নিয়ে multi-million pound-এর গাড়ি? তিনটা বাড়ি আপনার ইংল্যান্ডে। আমরা কি বাড়ির দেখছি, আপনার কাছে একটা lease জিয়াউর আছে, রহমান, তিনটা বাড়ি? আমাদের জিয়াউর রহমান সাহেব, এসব কথা যে একটা জিয়াউর রহমান সাহেব হচ্ছেন সবচেয়ে সৎ যোগ্য একজন রাষ্ট্রপতি, যিনি মারা যাওয়ার পর কিছুই রেখে যাননি। তার সন্তান 17 বছর এইভাবে। আর আচ্ছা, এই আপা বললো কি দেখছেন, আপা বেগম খালেদা জিয়াকে দেশনেত্রীকে যখন ড্রপ করছেন, রেঞ্জ রোভার গাড়িতে ড্রপ করছেন, একটা রেঞ্জ রোভার গাড়ির দাম কত? 7 থেকে 8 কোটি টাকা। আপনি এই টাকাগুলো কি, আপনি তো যেটা বলতেছেন আপনার দলের খরচ, আপনি আপনার হলফনামায় যে টাকা দিচ্ছেন, তাহলে আপনি এই হলফনামার টাকা এগুলোর সাথে এসব বলে লাভ এই সবের সাথে আমি শেষ করি না, আপাকে বলতে দিচ্ছি, আমাকে কিছু ব্যারিস্টার শাহরিয়ার আপনি বলবেন, এসব কথা এখন কি অ্যাডভোকেট কি মুন্নিও কথা বলবেন, বলছেন? আমাদের প্রতিনিধি আছেন আচ্ছা, না, ভাই। খিলগাঁও মডেল স্কুল থেকে, বলেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এস কে লিটন। আমরা সরাসরি যাব তার কাছে এবং সবশেষ অবস্থাটি আমরা শুনবো। ভোটের পরিস্থিতি কেমন? যে আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভাই। আসলে যেমনটি জানতে চেয়েছেন, আমি যে হাই স্কুল মডেল হাই স্কুলে আছি খিলগাঁও। এই স্কুলে আসলে সকাল থেকেই ভোট শুরু হয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে এবং উৎসবমুখর পরিবেশেই ভোট দিয়েছে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে। তবে যেহেতু আর মাত্র কয়েক মিনিট বাকি আছে ভোট গ্রহণের, সেই ক্ষেত্রে আমরা ভোটার সংখ্যা এখন একেবারে কম বললেই চলে। যারা বাইরে আছে তাদেরকে মূলত ঢুকানো হচ্ছে এবং সময়ের মধ্যে 4:30 মধ্যে যারা ভেতরে আসতে পারবে তারাই ভোট দিতে পারবে, এমনটি কিন্তু আমরা জেনেছি বা দেখেছি। তবে এই ক্ষেত্রে এখানকার যারা দায়িত্বে আছেন তারা কথা হয়েছে, তারা বলেছে যে এখানকার যারা ভোটার, নারী পুরুষ সবাই কিন্তু এখানে এসেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এবং যেহেতু আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি এখানকার যে কেন্দ্রটি। এখানে আসলে একেবারেই এখন বলা যায় যে মাঝে মধ্যে 2-1 জন ভোটার আসছে। তবে এই ভোট কেন্দ্র আমরা দেখেছি যে তরুণ ভোটাররা কিন্তু এখানে এসেছে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য। এবং এবার গণভোট রয়েছে, অর্থাৎ হ্যাঁ অথবা না, সেই ভোটও কিন্তু এখানে অনেকে দিয়েছে। এবং অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ভোট দিতে পেরে তারা অনেকটা খুশি। এমনটি দেখেছি যে কক্ষটি দেখছেন, এখানে আসলে যারা পোলিং এজেন্ট তারা কিন্তু এখানে আছে। ভোটার যেমনটি বলছিলাম যে মাঝে মধ্যে যেহেতু একেবারে শেষ সময়ে তারা এসেছে, একজন ভোটার কিন্তু তার ব্যালট পেপারটি নিচ্ছে এবং গোপন কক্ষে যে তিনি কিন্তু ভোট দিবেন এমনটি দেখছে। এবং যে ব্যালট বক্স রয়েছে এই দেখছেন যে যারা মাইটিভির যারা দর্শক আছে তারা দেখছে, একেবারেই ফাঁকা বলা যায়। তবে এইটুকু বলতে চাই, আজকের এই নির্বাচনকে ঘিরে ঢাকা শাসন কেন্দ্রে ঘুরে দেখেছি, কথা বলেছি ভোটারদের সঙ্গে, কথা বলেছি যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে। সবাই কিন্তু বলছে যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একেবারে শান্তিপূর্ণভাবে কিন্তু সবাই ভোট কেন্দ্রে এসেছে, ভোট দিয়েছে। এই ক্ষেত্রে দেখেছি যে মোবাইল কোর্ট রয়েছে, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু গিয়েছে, যেখানে একটু বিশৃঙ্খলা দেখে তারা ব্যবস্থা নিয়েছে। আর নিরাপত্তা দিতে, ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ করতে আমরা তৎপর দেখেছি সেনাবাহিনীকে, বিজিবিকে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য সহ আসলে বিভিন্ন মানুষ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষও কিন্তু এর আওতায় রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষও কিন্তু এই ভোটটি সুন্দর হওয়ার জন্য সহযোগিতা করেছে। আমরা একটু এখন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলবো, এখানকার যে প্রিজাইডিং অফিসার তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি যে কত পার্সেন্ট ভোট এখানে কাস্ট হয়েছে এবং কি পরিমাণ এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে কিনা আমরা জানার চেষ্টা করবো এখানকার যে প্রিজাইডিং অফিসার আছে তার কাছে। আপনি তো সকাল থেকে এখানে কেন্দ্রে দায়িত্ব পালন করছেন, আসলে এখন প্রায় শেষ সময়, কেমন হলো ভোট? আপনাদের যেমন প্রত্যাশা ছিল তেমনটি হয়েছে কিনা? আমাদের যেরকম প্রত্যাশা ছিল ওরকমই ভোট হয়েছে এবং জনগণও খুব স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করছে। অলমোস্ট 55% ভোট কাস্ট হয়েছে আমাদের এখানে কেন্দ্রে। আর কোনো প্রকার ভোটের কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো রকমের কারোর সাথে কোনো দ্বন্দ্ব এই ধরনের কোনো কিছুই ঘটে নাই এখানে। শুনলেন এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু বললেন। তবে নির্বাচনের পরবর্তী সময় অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু ভোট গণনার কার্যক্রম চলবে। এই ক্ষেত্রে যারা বহিরাগত বাহিরে আছেন তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে না পারে, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সেনাবাহিনী
বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু বলছে যে তারা তৎপর রয়েছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং কোনো ধরনের যাতে পেশি শক্তি খাটাতে না পারে সেই ক্ষেত্রে তারা বলছে যে কোনো ধরনের পেশি শক্তি খাটানোর কোনো সুযোগ নেই। তবে কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শেষ, তারপরে ভোট গণনা শুরু হবে, তারপরে হয়তো আমরা আরো বিস্তারিত বলতে পারবো। তবে সড়কগুলো একেবারেই ফাঁকা, যারা শুধুমাত্র রিক্সা যোগে মানুষ কিন্তু আসছে, পায়ে হেঁটে এসেছে এবং পায়ে হেঁটে কিন্তু তারা গন্তব্যে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা সারাদিনের চিত্র দেখেছি। এই ছিল আমার কাছে নির্বাচনী ভোট গ্রহণের শেষ সময়। অসংখ্য ধন্যবাদ এসকে লিটন আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। ভাই আমি একটু শেষ করে নিই। আচ্ছা, প্রথমে আমি ভুলে গিয়েছিলাম। আপনি কিন্তু সুনির্দিষ্টভাবে কয়েকটি অভিযোগ না, ওটা শেষ হয়নি। না, আমি একটু হ্যাঁ। শেষ করে নিই, তারপর আপনি দিন। প্রথম জিনিস হচ্ছে, প্রথমেই আমি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিছি। আরেকটা জিনিস ধন্যবাদ দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমাদের আনসার বাহিনী। আমাদের আনসার বাহিনী যে নিরলস পরিশ্রম করছেন এবং আনসারের ডিজি যিনি, আমি ব্যক্তিগতভাবে আনসার বাহিনীকে ইনক্লুডিং ডিজিকে আমি ধন্যবাদ দিতে চাই। আর যেটা বললেন যে দেখেন টাকার কথা বলছেন, দেখেন কি কাল রাতে কোথায় বস্তা ভর্তি টাকা পাওয়া গেল। অ্যানি ভাইয়ের কথা যদি আমার কথা হলো, আপা যেটা বলে আপাদের কথা বলে, অ্যানি ভাইয়ের কথাটা না, এটা শোনেন, অ্যানি ভাইয়ের কথাটা যদি আপনি না অ্যানি ভাই আর শেষ করতে দেন রে ভাই, আপনি অ্যানি ভাইয়ের কথা যদি আপনি একসেপ্ট করেন না, তাহলে জামাতের কথা একসেপ্ট করতেছেন না কেন? অসংখ্য ধন্যবাদ। শুনে আসি আপনি একজনেরটা একসেপ্ট করেন কেন? দুইটাই করেন। থেকে যখন ওই ঠাকুরগার যাকে ধরা পড়লো আমির, জামাতের আমির, তখন ওনাকে দেখেছেন না মুখ লুকিয়ে ফেলেছিল। ও না, উনি হার্ট অ্যাটাক করছে আপা, এটা বলেন না আপনি। আপনি তো না উনি হার্ট অ্যাটাক করে এখন মৃত্যুর সাথে লড়তেছে, এই মিথ্যাচারিতা করেন না। পরে কথা বলবেন, কারণ আপনার বেলায় না, আপনি তো আমাকে কথাই বলতে দিলেন না সব সময়। ভদ্রতা তো দেখাতে হবে না, আপনি তো বললেনই না। এখন ওই ভদ্রলোক একজন পেশায় শিক্ষক, এখন উনি 74 গার্মেন্টস লক্ষ আছে, টাকা ওনার নিয়ে ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা দেখেছি আমরা, সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। তাহলে অনিভার সোশ্যাল মিডিয়াতে আপনি কাউন্ট নেবেন, ওটা নেবেন না তো হবে না ভাই। আমরাও দেখেছি। তাহলে এখন ওনার ইনকাম ট্যাক্সের ফাইল সেটাও সোশ্যাল মিডিয়াতে আছে, দেখবেন। 2 মিনিটের মধ্যে পেয়ে গেলেন। কত টাকা কিভাবে আপনি ইনকাম ট্যাক্সের ফাইল পেয়ে গেলেন? কত টাকা বছরে 14 লক্ষ টাকা উনি ইনকাম করেন, সবকিছুই তো আছে। তো তদন্ত হলে শিক্ষক একজন মানুষ, উনি 74 লক্ষ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, কি করছিলেন, সেগুলো আসবে। আর উনি তারেক রহমান সাহেবকে নিয়ে তার বক্তব্যটা আমার কাছে লাগলো পুরোপুরি ওই আওয়ামী লীগের মতন আওয়ামী বয়ান সে দিচ্ছে, যে তারেক রহমান সাহেবের এগেইনস্টে 100-র ওপর মামলা করেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচারের তারা। এখন তারা কন্টিনিউয়াসলি এই ধরনের কথাবার্তা বলে গেছে। কিন্তু মজার বিষয় কি, চরিত্র হনন করতে চেয়েছে, আমাদের দেশনেত্রীরও করেছে, চেষ্টা করেছে, কি মামলা দিয়েছে 2 কোটি টাকা এতিমের টাকা তশরুপের। আজকে অ্যাপিলেট ডিভিশন আমাদের দেশের সর্বোচ্চ আদালত, হি ইজ অলসো এ লয়ার, অথচ তারপরও কেবল রাজনীতি করবার জন্য, কেবলমাত্র একটা রাজনৈতিক উদ্দেশ্য থেকে যে মানুষের চরিত্র হনন করা, যেটা উনি করছেন, যে আমাদের প্রধান বিচারপতি বললেন কি, যে বেগম খালেদা জিয়া উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। এখন আমাদের যিনি চেয়ারম্যান, যেহেতু এখন ওই জায়গায় আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব এসছেন, এখন তাদের খুব গাত্রদাহ, তারা কিন্তু আমাদের সাথেই ছিল, আমাদের ধানের শীষ প্রতীকে 2018-তে তারা নির্বাচন করেছে। তাদের যিনি জামাতের আমির সাহেব আছেন, ওনার স্ত্রী 2018 সনে সিলেটের আপনার ওখান থেকে নারীকোটায় আমাদের জামাতের মুখে ওই ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতাল, কিংবা আরো সেখানে জামাত শিবির ব্যাকগ্রাউন্ড ছাড়া কারো কোনো আপনার চাকরি হবে না। জামাত কোটায় তারা ওইখানে চাকরি দেয়, অথচ তারা মুখে ইনসাফের কথা বলবে। তারা আপনার রাস্তায় দাঁড়িয়ে বলে দিল্লি না ঢাকা, অথচ তাদের যে ইশতেহার সেখানে দেখবেন যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক,
বজায় রাখবো আর আপনার বলা। ইশতেহারটাই আর করে দিছে ইন্ডিয়া। ওনাদের ইশতেহার- ওনার ইশতেহারই করে দিছে হ্যাঁ, ইন্ডিয়া, জানেন? আর আপনাকে দেখাই তাদের ওনার আপনার- ইশতেহার করে দিছে কে জানেন? আমি 2 দিন পর মানে দিছিলাম। এত ডাবল বিএনপির ইশতেহারই স্ট্যান্ডার্ড, করে দিছে। দ্বিচারিতা সারিয়া। এবং হ্যাঁ। দ্বিচারিতা, হিপোক্রেট, Advocate মুন্নি, ইংরেজিতে থেকে একটা শব্দ জনগণ আছে, আজকে কোন দিকে রায় দেয় hypocrisy, ইনশাআল্লাহ। মুনাফেক, যেটা দেখেন, আপা, actual এইভাবে বলেন শব্দটা না, হচ্ছে আমরা কিন্তু ওইভাবে বাংলা বলিনি, আপা। মুনাফেক। আমরা এই কিন্তু ওইভাবে মুনাফেকি বলিনি, আপা। করতে করতে এই পর্যন্ত তারা এসেছে। আর একটু অ্যাডভোকেট মুন্নি, আপনাকে শুনবো। ভোটের সময় মাত্র শেষ হলো, জি। আমাদের একজন প্রতিনিধি না, 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 রয়েছেন এখন আমরাও শুনি নিকেতন কি করছে। সোসাইটি কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি তার কাছে যেতে চাই। মাহবুব সৈকত, ভোটের সময় শেষ, কি পরিস্থিতি আপনার কেন্দ্রে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে স্টুডিওতে যারা রয়েছেন এবং সারা দেশে যারা দেখছেন, আমি যে কেন্দ্রটি রয়েছি আসলে এই কেন্দ্র নয়, এই আসনটি আপনারা জানেন যে একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি আসন, কারণ এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী রয়েছেন, জামাতের ডাক্তার খালিকুজ্জামান রয়েছেন, এছাড়া 12 জন প্রার্থী কিন্তু রয়েছে। একদমই ভোটের শেষ সময়, ঘড়ির সেকেন্ডের কাটা বলছে যে একদম শেষ সময়। এখনও ভিতরে ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে যারা ভোট দিচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে ভোটের একদম হয়তো শেষ হুইসেল বাজছে, ঠিক সেই মুহূর্তেও কিন্তু অনেক ভোটাররা এখানে আসছেন এবং গোটা এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটি গুলশানের পাশে নিকেতনে, সেই নিকেতনের যে জায়গাটিতে সেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে একদম শেষ সময় হয়তো যারা রয়েছেন পুলিং এজেন্ট এবং অন্য তারা হয়তো মিলিয়ে নিচ্ছেন যে কতজন ভোটার এসেছেন এবং কতজন দিচ্ছেন। আমাদের ক্যামেরায় হাসান বিশ্বাস দেখাচ্ছেন যে এখানে সবাই আছেন। আমরা ধানের শীষের কি এজেন্ট আছেন কেউ? আচ্ছা, আপনি কোন কিসের এজেন্ট? আমরা হচ্ছে ধানের শীষের এজেন্ট। ধানের শীষ, আমরা ধানের শীষ। এখানে 6টা বুথ, তো এই জন্য 6 জন মেম্বার আর কি আমরা। এখন পর্যন্ত আপনাদের এই বুথে কি অবস্থা, কাউন্ট কি বলছে যে ভোটার কতজন এবং ভোট দিয়েছেন? ভোটার ভালোই হয়েছে, ভোটার মোটামুটি আমাদের বেশ ভালোই, কিন্তু কিছুটা মানে কম আছে আর কি, অনেকেই আসে নাই এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশ কিছু আসে নাই, ইয়াং জেনারেশন তবে বেশি আসছে। আমাদের এখানের বেশিরভাগ লোকে দেখা যায় যে ভাড়া থাকে, তো ভাড়া হঠাৎ চলে থাকে যায়। বা দেশের বাইরে সেটেল হয়ে গেছে, এই জন্য অনেক ধন্যবাদ। কোনো সমস্যার সম্মুখীন? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। জামাত ইসলামের কি এজেন্ট কেউ আছেন? আমরা একজনের সাথে একটু কথা বলি জামাতের। যে আপনাদের ভোট নিতে কোনো সমস্যা হয়েছে, কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন? আমরা পার্সোনালি কোনো প্রতিবন্ধকতা পড়িনি, তবে নর্মালি ভোট কাস্টিং যেরকম হয় এক একটা বুথ এক একটা রুমে থাকে, সেটা হয়নি, যার কারণে একটু ক্যাওয়েটিক ছিল, মানে ব্যাপারটা ছিল। আর একসাথে অনেকে চলে আসছিল, যেহেতু 6টা বুথ একটা জায়গায় আপনারা করেছেন, এটা একটু প্রবলেমেটিক মনে হয়েছে, এখানে একটু হ্যাম্পার হয়েছে আমাদের, এবং মানুষের বুঝতে সমস্যা হচ্ছে কে এসেছে, কত নাম্বার কি, এটা একটু হ্যাফাজার্ড ছিল। হ্যাঁ। আপনি কোন পোলিং এজেন্ট? আমি নিকেতন থেকে, নিকেতন স্থায়ী। মানে কোন দলের, কোন প্রতীকের? প্রতীকের। জি জি। আসলে শুনছেন সেটি হচ্ছে যে বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞটি আসলে সমাধানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সমাধানের জন্য প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করছে। দিনটি সবশেষে যে বিষয়টি ছিল যে যারা অতিথি তারা জানেন যে স্টুডিওতে এই মুহূর্তে বিএনপির এবং জামাতের প্রতিনিধিত্ব করছেন সেই অতিথিরা আছেন। তারা জানেন যে একটা সময় শঙ্কা ছিল যে আসলে ভোট কি আদৌ হবে, কিন্তু ভোট কিন্তু হয়ে গেল। হাজারো শহীদের রক্তে যে নতুন বাংলাদেশ এলো, সেই নতুন বাংলাদেশে কিন্তু সবার আন্তরিক প্রচেষ্টা একটি উৎসব মুখর পরিবেশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোট হয়ে গেল। এখানে একদমই যেমন ইসির কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করেছে, তেমনি প্রার্থীরা তাদের মতো করে কাজ করেছে। আমরা প্রিজাইডিং অফিসারের অনেক ব্যস্ত শেষ সময় আমরা একটু আপনার সাথে কথা বলি। সেটি হচ্ছে যে সারাদিন পরিশ্রম করলেন, সব কিছু মিলে সন্তুষ্টির জায়গা কেমন একটু শুনতে চাই। হ্যাঁ, আসলে সন্তুষ্টির জায়গা অনেকটাই আছে, যে ভোটারের উপস্থিতি যদিও তুলনামূলক কম, কিন্তু ভোটারদের যে প্রাণ উচ্ছ্বাস সেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি 2018 সালের পর থেকে অনেকগুলো ইলেকশন করেছি, কিন্তু এরকম ভোটের পরিবেশ আমি পাইনি। আমাদের কি একটু বলার সুযোগ আছে যে এই কোটা 6টার মিলে ভোটার কতজন এবং এখন পর্যন্ত কাউন্ট কত? এখানে ভোটার সংখ্যা ছিল 2910 জন। এখানে কাউন্ট হয়েছে সর্বশেষ আমি 3:30টার দিকে দেখেছি
33% কাস্ট হয়েছিল। এইটা হচ্ছে 3টার দিকে, মানে 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে। হ্যাঁ, এটা ধরেন আর 2% বাড়তে পারে, 35%। 50%। না না, 1000 প্লাস হবে আর কি কাস্টিং টোটাল, 3 ভাগের 1 ভাগ কিছু বেশি। এটি আপনারা জানেন যে এই রাজধানীতে ফ্লোটিং ভোট অনেক থাকে। এনারা বলছেন যে বিভিন্ন সময় স্থান চেঞ্জ করেন তারা। আপনারা কোন সাপোর্টটা দিচ্ছেন পোলিং অফিসার একটু? সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এই ভোট এখানে আপনারা ভোটার যারা আসছেন তাদের সাথে ছবি মিলানোর কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে না, যদিও আমরা তো এটা নারী কেন্দ্র, তো নারী কেন্দ্রে হয় কি আমরা হেল্প নিচ্ছি, যে আনসার যারা নারী সদস্য আছে তাদের হেল্প নিয়ে হলেও আমরা এটাকে স্পেসিফাই করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আসলে একদম যার মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে, আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, কে আগামী 5 বছর বাংলাদেশের নেতৃত্ব দিবেন, তা কিন্তু একদম এই ভোটের বাক্স বলে দিবে। এটির মধ্যে আমাদের ভোটারদের, সম্মানিত ভোটারদের আমানত, এই আমানতের মাধ্যমে গোনার পরে কে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে কে তাদের হতে যাচ্ছে আগামী দিনের প্রতিনিধি, সেটি হয়তো নিশ্চিত হবে সারা দেশের ভোট গণনার মাধ্যমে। তো এই হচ্ছে একদম। অসংখ্য ধন্যবাদ মাহবুব সৈকত। একটু বলছিলাম, আমরা বিতর্কের মধ্যে ছিলাম, একটু একটা শেষ করি, একটু এই কথাটা বলছিলাম। এখন আমার ভাই যেটা বললেন যে আমি তো শেষই করিনি আপা, আপনি একটু শেষ করতে দেন। এক সেকেন্ড প্লিজ, লেট মি ফিনিশ। যে তিনটা বাড়ির কথা উনি বলেছে, এটা সুনির্দিষ্ট তথ্য ওনার কাছে নিশ্চয়ই আছে, উনি সেটা ওনার পরবর্তী কথায় বলবেন। এবং আলিশান বাড়ি যেহেতু বলেছেন লন্ডনে, সে তো খুব দূরে না, সেটা উনি আরেকটু বিস্তারিত বলবেন, এটা কি রকম উনি দেখেছেন, গাড়ি নিয়েও কথা বলেছেন, সেটাও আমি শুনতে চাইবো। আরেকটা কথা, এখন যেটা বললেন যে বহু ভোটার আমরা দেখেছি জামাতের বিরুদ্ধে যে একটা কথা এসেছে, অভিযোগ যে তারা ভোটার মাইগ্রেশন করেছে এবার, এক একটা হোল্ডিং নাম্বার যেখানে 3 জন 4 জন ছিল সেখানে 20-25 জন করে তারা ভোটারের, যে এগুলা ফ্লোটিং ভোটার না, আরো অনেক রকম ঝামেলা তারা করেছে, এটা তাদের একটা প্ল্যান। আর অ্যানি ভাইয়ের বিষয়টা একটু বলি, 15 লক্ষ টাকা অ্যানি ভাইয়ের যে গাড়ির থেকে যেটা পাওয়া গেছে, সেখানে একজন পুলিশ যে সদস্য, তার বক্তব্য সোশ্যাল নিউজে, গণমাধ্যমে সবখানে আছে, আমরা দেখেছি। এবং অ্যানি ভাইয়ের বক্তব্যও আছে, আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্যও আছে। কাজেই বলে না কিসের সাথে কি, আর পান্তা ভাতে ঘি, ওইটা দিয়েন না, কারণ তো ওইটা দিলে না। আরেকটা কথা, এই যে এই ভদ্রলোক উনি যে আপনার ট্যাক্স দেন 14 লাখ টাকা, এটা কিন্তু ওই নিউজে এসছে, এটা আমি যে বলছি 4 লাখ, আর ওইটা ওর বছরের, ওনার পুরো বছরের যে ইনকাম, সেটার উপরে 4 লাখ কত টাকা, উনি 14 লাখ টাকার উপরে কত টাকা ট্যাক্স দেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শাহরিয়ার, একটা করে বলি আপা যদি ইন্টারাপ্ট না করে। প্রথম কথা হলো, অ্যানি ভাইয়ের পুলিশের কথা বিশ্বাস হবে, আর যখন এয়ারপোর্ট অথরিটি বলতেছে এনওসি দেওয়া হয়েছে, সেই টাকা নিয়ে যেতে পারে, তখন সেটা কিন্তু আমার বোনেরা বিশ্বাস করতে চাচ্ছে না। আমি একটা কথা এখানে বলি, এখন আমাদের বিতর্কের সময় না, কারণ ভোট হয়ে গেছে, মানুষ তার ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, মানুষ তার। আর আপা যেটা বলছেন, আমি আপনাকে আবার বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দুইজন সম্পর্কে আমার সামনে এসে যেই বলুক, আমি জীবনেও বিশ্বাস করবো না তারা কোনো করাপশনের সাথে জড়িত বা করাপশন করছে। সেটা আমার আজকে না, আমার সমস্ত টক শোতে আপনি দেখেন। দ্বিতীয় কথা, করাপশনের কথা না, আমার যেটা আমি বোঝাতে চাইছি, আপা হয়তো অন্যভাবে নিছেন। কথা হচ্ছে, আগে আপনি ঝালরকে বলতে পারেন না যে, মানে ঝালর সুইকে যদি বলে তোমার পিছনে একটা ছিদ্র, ইট ডাজ নট লুক নাইস। তা আমি যেটাই বললাম, যে এটা দেখালাম, এটা তো ভোলাতে, যে এই যে 64 লাখ টাকা নিয়ে সে তো আর্মি ধরছে, তাই না? এবং সেটা কাকে? ছাত্র স্বেচ্ছাসেবক দলের। আর সেজন্য আমি বললাম তা না, কথাটা হলো যে আপনি একটাকে টুইস্ট করেন না, একটা লোককে টুইস্ট করেন। দ্বিতীয় কথাটা, যখন হবে তখন আমাদের, মানে বাংলাদেশ জামাত ইসলামের কিছু হলে সেটা হচ্ছে গুজব, আর ওনাদেরটা হলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল। আমার কথা হলো যে একটা লোকে বললো মুখ লুকানা, একটা মানুষ সম্পর্কে, যে লোকটা মৃত্যু শয্যায় আইসিইউতে থেকে মানুষ মুখ লুকানো অবস্থায় থাকে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশে নির্বাচন হলো, এবং আমাদেরকে আমাদের মধ্যে এখন আমাদের কি বলতে হবে, আমরা ওয়েট করতে হবে। না, আমাদের ওয়েট করতে হবে কি মানুষ কি রায় দিছে। আমরা দুইটা জিনিস এবারে কেন বললাম, প্রথম থেকে যে ভাই বললো না আমানতের কথা, দেখেন বললো না আমানতটা কি।
আমরা গাতিক ধারার যে রাজনীতি সেটা থেকে আমরা বের হয়ে আসবো। Right. আমরা কোনো ঋণ খেলাফিকে ইনশাল্লাহ আগামীতে দিব না। আপা যেমন একটু আগে বলছিলেন যে আপার মতো মানুষকে, উনি তো খুব নাম করা লয়ার, আপার মতো লোককে কিন্তু পার্লামেন্টে দেওয়া উচিত না, কিন্তু পার্লামেন্টের তো অন্য সুযোগ আছে আপনাদেরকে নিয়ে। আমি যাই যে আপারা কিন্তু যাক, কিন্তু কথাটা বলতে ভাবে একটি বিষয় বলেছেন, ওটা আমি বলতেছি শোনেন, সংস্কারের মধ্যে নারীদেরকে প্রতিনিধিত্ব করবার যে অভিযোগটা, ওটাই বলতেছি, ওটার উত্তরে যাওয়ার জন্য বলতেছি। শোনেন, একদম সুস্পষ্ট করে বলতেছি, বিএনপি 9 জনকে দিচ্ছে, 9 জন বা 10 জনকে দিচ্ছে, সব হচ্ছে ফ্যামিলি কোটায়। বাংলাদেশ জামা বিএনপি বললে ভুল হবে, তারাও জোটবদ্ধভাবে, তো জোটগতভাবে দিচ্ছে হচ্ছে 10 জন, বাংলাদেশ জামাত ইসলাম জোটগতভাবে দিচ্ছে 4 জন, তাহলে 2 জনের কেউই কিন্তু 5% কি করেনি না, কিন্তু ওখানে বিএনপি কিন্তু নিজস্ব আছে, বললাম তো, কোটায় দিচ্ছে। আর আমাদের 11 দল, তো ইলেকশনটা হচ্ছে তো 11 দল। আচ্ছা ধরে না, আপনার কথা আমি বুঝলাম যে জামাত ইসলাম দেয়নি। এই জুলাই সনদে এই যে হ্যাঁ বললেন, আল্লাহ দিলে যে আজকে হ্যাঁ জয়যুক্ত করে, তাহলে সামনের ইলেকশন ওখানে কি লেখা আছে জুলাই সনদে? আগামী ইলেকশন থেকে মাস্ট 5% দিতে হবে। দ্বিতীয় একটা বলে আমিরে জামাতের ওয়াইফ সঙ্গে যেটা বললেন, ওটা 2002 সালে, 2018 সালে আমরা ভোট বয়কট করি, আমরা ভোটে যাইনি কিছু করে 2001। সো 2001-এ উনি ছিলেন এমপি পদপ্রার্থী। সো আজকে আপা যেটা বলছে আমি আবার বলতেছি, আমিও কিন্তু এই স্ট্যান্ডিং এ আপার সাথে 5% না, 51% নারীকে অবশ্যই ক্ষমতায়ন আনতে হবে। আর ক্ষমতায়ন তো, নারীর ক্ষমতায়ন 8 প্রকারের, তার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন। রাজনৈতিক ক্ষমতায়ন ইনশাল্লাহ জুলাই সনদ হয়ে গেলে রাজনৈতিক ক্ষমতায়নে সবাই চলে আসবে, দরজা উন্মুক্ত হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মুন্নী। জি, দেখেন নারীর গণভোটের সঙ্গে আজাদি শব্দটা সংযুক্ত করেছে, আপনি কি মনে করেন? এটা এখন আমাদের দেখা যাবে যে সামনের সময়ে কিছু সংস্কার তো সংবিধানের জায়গাতেই থাকবে, কিন্তু কিছু সংস্কার তো সংবিধানে আসবার দরকার আছে, কারণ সেটা না হলে তো আপনার আমাদের গণ অভ্যুত্থানকে আপহোল্ড করা এবং সামনের দিনে যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় গণতন্ত্রের যে মহাসড়কে আমরা উঠতে যাচ্ছি, এটার প্রয়োজন আছে, সেটা ঠিক আছে, সেটা তো হলো। কিন্তু নারীর ক্ষমতায়ন তারা যখন বলে, এখন ওনাদের জামাতের আমির সাহেব যে টুইট করলেন এক্স, ওটা তো আমারও আছে, করে বললেন যে আমরা কর্মজীবী নারীদের, কি ভাষায় উনি ডাকলেন। পরবর্তীতে আমরা দেখলাম উনি বলছেন হ্যাক হয়েছে, এটা সেটা 9 ঘন্টা পর কি জিডি করেছেন, আমরা এটা মানুষ বিশ্বাস করে নাই। তারপর রাষ্ট্রপতি অফিসের যে লোকটা আছে তাকে করছে কি শোনেন, একটা মিথ্যা ব্লেম দেয়, তাকে 24 ঘন্টার মধ্যে জামিন দেওয়া হয়েছে, এই বিএনপি তাকে বেল দেওয়া হয়েছে, বেলের বিরোধিতা যখন করতে গেছে এটাকে একটা মিথ্যা, না আপনি বলবেন কেন বলবেন, উনি অত্যন্ত অসহিষ্ণু, জামাত ওনার যে চরিত্র, ওনার অত্যন্ত অসহিষ্ণু, যে মানুষের কথা আপনি মিথ্যাচার কেন করবেন এখানে এসে, আমি জামাত সম্পর্কে একজন বয়স্ক লোক সম্পর্কে আপনি কেন ভদ্রলোকের মতো একজনের কথা শোনা, ভদ্রলোকের মতো একজনের কথায় আপনাকে একটা মত প্রকাশের মতামত দিবেন, দ্বিমত করবেন, এটা তো গণতান্ত্রিক অধিকার সবার। ক্ষমতায় আসার আগেই তাদের এক ওই মনোনয়ন পেয়েছে ঢাকা 17-তে, সেইখানে সেনাবাহিনীর সাথে তার ওনার যে আচার, যেই আচরণ, যেই কথাবার্তা, এবং অন্যান্য জামাতের আমির সাহেব যেই কথা উনি বললেন, এবং তার পরবর্তীতে দেখা গেল যে আরেকজন জামাতের আরেকজন নেতা উনি নারীদেরকে প্রস্টিটিউট ডাকলেন, ডাকসুর, আমিও তো ঢাকা ইউনিভার্সিটির, ডাকসুর নারীদেরকে। তারপরে ওনারা এখানে বসে সুন্দর করে বলে যে নারীর ক্ষমতায়ন, আর যে ইন্টারপ্রিটেশনটা 30 আপনার যে জুলাই সনদ সই করেছে, সেখানে তারা কমিট করেছে, দে আর কমিটেড এই ইলেকশনে, আগামী ইলেকশন না, কারণ ওইটা তো অলরেডি দে সাইন দা ওই সনদ, তারপরে এখন বলবে কি এটা আগামীবার। বলতে গেলে শান্তিপূর্ণ উৎসব আমেজে সব দেশের মানুষ উৎসবে মেতেছে, আমরা একটু আলোচনাটা একটু আরেকটু কনস্ট্রাকটিভ করি। আমাদের আলোচনা কনস্ট্রাকটিভ আছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে ইলেকশন নিয়ে দেখেন একটা জিনিস কি, আপনি আজকে কিন্তু রাস্তায় দেখবেন কোনো মানুষ নেই, আমি বোধহয় ঈদের দিনে ওদের এত কম যানবাহন দেখিনি। দ্বিতীয় কথা, আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে, টার্ন ওভারের ক্ষেত্রে এটা কম মনে হচ্ছে, এটার ক্ষেত্রে আমি একটু পার্সোনালি বলতে চাই, এন্ট্রিম গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল, এটা আমার পার্সোনাল। এন্ট্রিম গভর্নমেন্ট যেভাবে মানুষকে টার্ন ওভারের জন্য
হ্যাঁ ভোটের জন্য যে পরিমাণ ইফোর্টটা দেওয়া উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে সেই ইফোর্টটা দেওয়া হয় না। এটা কিন্তু আমার পার্সোনাল একদম ওপিনিয়ন বলতেছি। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আজকে আরেকটা জিনিস দেখবেন যে শান্তি শৃঙ্খলা রক্ষা, এবং আমি বলবো যে পুলিশ নিষ্ক্রিয় ছিল আমার দেখা অনুযায়ী, কিন্তু তারপরও আমি সবসময় যেটা আহ্বান করছিলাম, এই দেশের মানুষ কিন্তু অনেক সচেতন, তারা তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, মানুষ যদি দুইটা দল, আমি আর আপা আছি, আমরা কথার যুদ্ধ বাকযুদ্ধ অনেক হতে পারে, কিন্তু এখান থেকে বের হয়ে গেলে কিন্তু আমরা আবার সবার প্রথমেই চিন্তা করব কি দেশের স্বার্থ, এবং এই দেশটাই হচ্ছে সবার আগে। দেশ না বাঁচলে আমি আপনি কেউ বাঁচবো না। আর এই ইলেকশনটা হচ্ছে দেশের জন্য। সেই ইলেকশনে এই যে বললাম আজাদির কথা, এই আজাদির জন্য আজকে সারাদিন মানুষ এটা প্রমাণ করছে এদের সত্যিই চায় সামনে মুভ অন হোক, একটা নতুন সংস্কার হোক। আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলতেছি, আজাদির কথা বলতেছি, এটা এখন এই সময়ের নিড, এবং এটা মানুষ আজকে ভোট দিয়েই সেটা প্রমাণ করছে। টার্ন ওভারটা কেন কম হয়েছে, এখানে আর একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই। সরকার বলেছিল দুইটা ব্যালট বক্স থাকবে, একটা ব্যালট বক্সে থাকবে হ্যাঁ ভোট দেওয়া, আর একটা ব্যালট বক্সে থাকবে, মানে একটা হচ্ছে পিঙ্কের জন্য একটা থাকবে, পার্লামেন্টের জন্য। সকালবেলা আমি ভোট কেন্দ্রে যে যখন ভোট দিলাম তো না বলে যে দুইটা এক জায়গায় দেয়, বললো কেন বাবা দুইটা এক জায়গায় কেন, বললো তাই ইনস্ট্রাকশন আসছে। তার মানে ইলেকশন কমিশন যেভাবে কাজ করার কথা যেভাবে বলছেন, আমার কাছে মনে হয়নি যে ইলেকশন কমিশনও সেইভাবে কাজটা করতে পারছে। যেমন তাদের আরেকটা দ্বিচারিতা দেখেন, ঠিক ইলেকশনের 4-5 দিন আগে বললেন সরকারি কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে কি করতে পারবে না, ক্যাম্পেইন করতে পারবে না। অতীতে সমস্ত কি রেফারেন্ডামে সরকারি কর্মকর্তারা ইনভলভ ছিলেন। তো এই যে কিছু কিছু ক্ষেত্রে ইলেকশন কমিশনের ব্যর্থতা, এইসবের জন্য মনে হয় একটু টার্ন আউট কম হবে। তবে পৃথিবীর বিভিন্ন দেশে 30-40% ভোট হলে তারা মহা খুশি, কারণ মানুষ সেখানে কিন্তু ভোটের জন্য অত যায় না। আজকে এতদিন পর একটা ভোট হয়েছে, যে মানুষগুলো এসছে তারা স্বতঃস্ফূর্ত এসছে। এবং আপনার এখানে একটা দেখেন, একজন সাংবাদিক বললেন টার্ন আউটটা হয়েছে কাদের বেশি, এই জেনজিদের, এই জেনজিদের, যারা যাদের জন্য আজকে আমরা এই সব কিছু উপভোগ করতে পারছি, সেজন্য তাদেরকেও স্যালুট, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে স্যালুট। তবে ইলেকশন কমিশন আরেকটু যদি তাদের ইফোর্ট দিত তাহলে মনে হয় এই পার্সেন্টেজটা একটু বেশি। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার। অ্যাডভোকেট মুন্নি, কি বলবেন আপনি? না, আমি বলবো যে যেটাই হোক, এই 5 তারিখের পরের যে পরিবর্তিত পরিস্থিতি, এখানে একটা নিরপেক্ষ নির্বাচন হতে হতো। একটা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে বিভিন্ন রকম শঙ্কা আশঙ্কার দোলাচল যেগুলো ছিল, সেগুলোকে তো মিথ্যা প্রমাণ হলো যে নির্বাচনটা শেষ পর্যন্ত, ফল ঘোষণা করা পর্যন্ত, ব্যালট পেপার মানে যে আমরা যেমনটা দিয়েছি সেটার যে সঠিক প্রতিফলন নির্বাচনের ফলাফলের মাধ্যমে যখন ঘোষিত হবে, সেটা বুঝে নেওয়া পর্যন্ত সরকার, অন্তর্বর্তীকালীন এই সরকার এবং অন্যান্য যারা আছেন, নিরাপত্তা বাহিনী এবং সেই সাথে বিশেষ করে নির্বাচন কমিশন, তারা এটাকে ধরে রাখতে হবে নিরপেক্ষতা, এবং ফলাফল বুঝিয়ে দিতে হবে। এখন সেটা ওনারা সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে আমরা বলবো যে জনগণের আজকে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং এই কারণে যে 2008 বলেন, 2014 বলেন, 18 কিংবা 24 যেহেতু নির্বাচন হয় নাই, সেই কারণেই একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আজকে এই পর্যন্ত খুব বড় কোনো ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, জামাতের টাকা পয়সা বিলানো এবং ব্যালট ট্যালট, তারপরে ফলাফলে সই করা, এগুলো আমরা কালকে রাত্রে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভরা দেখছি। আজকে কয়েকটা জায়গায় কিছু ঘটনা, ইশরাক ঢাকা 6, সেখানেও গতকাল রাতে দেখেছি আমরা যে জামাতের তারা নানান রকম সোশ্যাল মিডিয়া এবং নিউজে। তো সেগুলো সব কিছুর বাইরে যদি সত্যিকার অর্থে একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের আমাদের মানুষ সবার 18 কোটি মানুষের খুবই আকাঙ্ক্ষিত একটা বিষয়, সেইখানে আজকে জনগণের অধিকার, ভোটের অধিকার এবং জনগণের মত প্রকাশের যেই স্বাধীনতা, প্রায় 50টা রাজনৈতিক দল এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, এবং প্রায় 13 কোটি ভোটার, যেখানে তো 6 কোটি নারী ভোটার আছে এবং তরুণ ভোটার আছে 4 কোটির ওপর। এই সব কিছুর ওপরে যেটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। অ্যাডভোকেট মুন্নি, একটু ছোট করে বলবেন টার্ন আউটটা কম কেন?
না। মানে আমরা খিলগা মডেল হাই স্কুলে দেখলাম 55%। আমরা যদি নিকেতনে দেখি, নিকেতন সোসাইটি কেন্দ্রে, সেখানেও সংখ্যায় খুবই কম, 35। মানে এইটা তো হওয়ার কথা ছিল না এতদিন পরে একটা নির্বাচন। হ্যাঁ, কিন্তু একটা দল তো বড় দল, তারা ফ্যাসিস্ট, স্বৈরাচার তারা, এবং যেহেতু তারা আওয়ামী লীগের, তারা যেহেতু আমাদের ব্যাকলাইন থেকে জানানো হলো যে নিকেতন সোসাইটি কেন্দ্রে ওভারঅল 47% ভোট কাস্ট হয়েছে। আচ্ছা, 47, 47%। এখন যেই কথা আমরা বলছিলাম যে একটা অংশ তাদেরকে, যেহেতু একটা ক্যাম্পেইন আছে, তারা তো আর বাতাসে মিশে যায়নি, তারা তো আছে যারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী। এখন যেহেতু আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগের কর্মকাণ্ডটা যেহেতু নিষিদ্ধ কর্মকাণ্ড, তো সেই রকম একটা পরিস্থিতিতে তাদের উপর আমরা যেরকম দেখছি সোশ্যাল মিডিয়ায় যে তারা নির্বাচন বয়কট কিংবা অংশগ্রহণ করবে না, তো সব কিছু মিলিয়ে এই রকম একটা অবস্থায় এসে এটাও খারাপ না। কারণ আপনি জানেন যে ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশে কিন্তু চায় না তারা, আমাদের আলোচনা চলবে। আমি একটু একটা তথ্য কারেকশন দিয়ে রাখি, 47.91%, প্রায় 48% ভোট সারা দেশে। এটা নির্বাচন কমিশন সচিব অবহিত করেছেন। আমাদের সঙ্গে আমাদের বরিশাল থেকে পারভেজ রাসেল সংযুক্ত আছেন, আমরা সরাসরি তার কাছে যেতে চাই। পারভেজ রাসেল, ভোট গণনা শুরু হয়েছে কিনা? ভোট তো শেষ হয়েছে, ভোটের সার্বিক পরিস্থিতি এবং ভোট গণনা শুরু হয়েছে কিনা এই বিষয়ে আপনি আমাদেরকে বলবেন। ফয়সাল সাহেব, আমি যেটা জানাতে চাই আপনাকে, জানেন যে গোটা দেশে নয়, এক সময় কিন্তু আসলে সকাল ভোর 7:30টায় শুরু হয়েছে এবং নির্ধারিত সময় বিকেল 4:30টায় কিন্তু ভোট গ্রহণ কার্যক্রমটা সম্পন্ন হয়েছে। বরিশাল জেলায় একযোগে হয়েছে, বরিশাল মহানগর সহ সিটি কর্পোরেশনে এই বরিশাল বিভাগের 121টি আসনেই কিন্তু এই কার্যক্রমটা একেবারেই পরিচালনা হয়েছে, শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষে ব্যালট বক্সগুলো নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্র থেকে এনে এক জায়গায় প্রিজাইডিং অফিসারের রুমেই কিন্তু এই মুহূর্তে আসলে দেখছেন, যে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে, যে এই ব্যালট পেপার গুলোকে সুন্দরভাবে করে এটাকে কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে, রঙিন পেপারটাকে আলাদা করা হচ্ছে, সাদাটাকে আলাদা করা হচ্ছে, হাত পাখা, মই, ধানের শীষ, নাঙল, যে ইগল, যেসব প্রতীকগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা ব্যালট করে সাজানো হচ্ছে, যাতে পরবর্তীতে এগুলো গুনতে খুবই সুবিধা হয়, আসলে কোনোটা ভুল না হয়। এবং পাশাপাশি যেসব ভোটার ব্যালট পেপারে একাধিক সিল পড়েছে বা যেগুলো বাদ হয়েছে সেগুলোকে কিন্তু আলাদা করার চেষ্টা করা হয়েছে। এখানে কিন্তু সকল দলের প্রার্থীর কিন্তু যে এজেন্ট যারা ছিল তাদের উপস্থিতি এটা করা হচ্ছে। এখানে আনসার বাহিনী রয়েছে, র্যাবের সদস্য রয়েছে, সিটিএসবি রয়েছে, পুলিশ রয়েছে অসংখ্য গোয়েন্দা বাহিনীর সদস্যরা, পাশাপাশি তো এজেন্টরা রয়েছে। আরেকটু তথ্য দিয়ে রাখছি আপনাকে, বরিশালে সংসদীয় 6টি আসনে কিন্তু একযোগে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, শেষও হয়েছে। দুইটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আমাদের কাছে বড় কোনো ধরনের অভিযোগ কিন্তু নেই। তবে প্রার্থীর যারা সমর্থক রয়েছে তারা দুই একটি বিচ্ছিন্ন অভিযোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে হিজলা মেহেন্দিগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের যিনি সমর্থন রয়েছেন রাজীব আহসান, তার এক কর্মী বিশৃঙ্খলা, আসলে কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করাকে কেন্দ্র করে কিন্তু তাকে সেনা সদস্য আটক করেছে। এছাড়া বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এলাকায় কিন্তু 4 জন পুলিশ অফিসারকে, পুলিশ কর্মকর্তাকে আটক করেছে স্থানীয়রা। কারণ অভিযোগ ছিল যে এক জামাত নেতার বাড়িতে কিন্তু তারা বৈঠক করতেছিল, এমন একটা অভিযোগ এনে পরে স্থানীয় আটক করে সেনা সদস্যদের হাতে তুলে দেয়, তাকে কিন্তু আটক দেখানো হয়েছে। এছাড়া আরেকজন আগৈলঝাড়াতে একজন আটক আছে এবং পাশাপাশি 2 পুলিশ সদস্যকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করেছে বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ। এই 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু এগুলো অবশ্য বিশেষ করে ভোট কেন্দ্রের বাইরের ঘটনা, তবে ভোট কেন্দ্র ভিতরে কোনো এরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি যেগুলো খুবই বড় কোনো ঘটনা, সহিংসতা, সংঘাত অথবা ভোট বন্ধ হয়েছে, বর্জন করা হয়েছে, এখন পর্যন্ত এরকম ঘটনা কিন্তু আমাদের কাছে নেই। তবে প্রার্থীর ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে, তারা কথা বলতে পারে। তবে সবাই প্রত্যাশা করছে তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত ভোটগুলো পেয়েছে এবং এই ভোট গণনার পরে যেন সঠিক সময়ে সঠিক ভোটটা যেন তারা
তথ্যের মাধ্যমে, তদন্তের মাধ্যমে তারা তাদের ফলাফলটা নিয়ে বাড়ি যেতে পারে, এমনটা কিন্তু প্রত্যাশা। পাশাপাশি আমরা কথা বলেছি ভোটারদের সাথে, তারা দাবি করছে যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, তারাও চাচ্ছে যেন কোনো প্রকার কারচুপি ছাড়া, কোনো মানে ভুল সিদ্ধান্ত ছাড়া যেন তারা তাদের এসব ফলাফলগুলো নিতে পারে। এছাড়া আরেকটু জানিয়ে রাখছি, বরিশালের যারা ভোটার ছিল তারাও কিন্তু জোট বেঁধেছিল যে যারা আসলে আর বিগত দিনের মতো প্রতিশ্রুতি দিবে না, যারা করবে দৃশ্যমান উন্নয়ন নদী বেষ্টিত দক্ষিণাঞ্চলের, তাদেরকেই কিন্তু তারা বেছে নিবে। এছাড়াও কিন্তু আমরা একটু জানি মহাজোটের প্রার্থী ছিল সংসদের 6টি আসনে, 10 দল 11 দলের প্রার্থীরা ছিল, রয়েছে ধানের শীষের প্রতীকে। দু একটি জায়গায় জামাতের প্রার্থী ছাড়া কিন্তু অন্যান্য দলের সকল প্রার্থী কিন্তু অংশগ্রহণ করেছে। এর মধ্যে নাঙ্গল প্রতীকের প্রার্থী ছিল, ঈগল প্রতীক ছিল, স্বতন্ত্র দল ছিল, সব প্রার্থীরাই কিন্তু সমন্বয়ে একটা অংশগ্রহণের মধ্যে নির্বাচন হয়েছে। তবে সব থেকে আশার বিষয় হলো যে বিগত দিনগুলোকে আসলে মানুষ ভুলতে বসেছে। এবার প্রশাসন দেখিয়ে দিয়েছে যে চাইলেই সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। আমরা ভোট কেন্দ্রে কোথাও কোনো এজেন্ট বের করে দেওয়া বা কাউকে সরিয়ে দেওয়া, ভোট বন্ধ করা, এরকম কিন্তু এবার একটি ঘটনাও আমাদের কাছে নেই। সব মিলিয়ে মানুষ কিন্তু আসলে আশ্বস্তর জায়গায়, আশার জায়গা দেখতে পেয়েছে। প্রত্যেক ভোটার, আমরা বেশ কয়েকটি উপজেলা ঘুরেছি, ইউনিয়ন ঘুরেছি, সিটি কর্পোরেশন বেশ কয়েকটা ওয়ার্ড ঘুরেছি, ভোটাররা কিন্তু নিজে ভোট কেন্দ্রে গিয়েছে এবং নিজের ভোটটা নিজে নিশ্চিত করেছে। তারা বলেছে আমরা আসলে বিগত দিনের সে যে দিনের ভোট রাতে হতো, সেই দিনগুলোকে আমরা ভুলতে পেরেছি এবং ভুলে গিয়েছি। আমরা চাচ্ছি না আর কখনো সেই পূর্বের রূপটা ফিরে আসুক। আমাদেরও কিন্তু প্রত্যাশা রয়েছে যে ভোট এরপর থেকে গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ইনসাফের বাংলাদেশ কায়েম হবে এবং প্রত্যেক ভোটার তার মতামত প্রকাশ করবে ভোটের মাধ্যমে, এবং কোথাও রক্তচক্ষু বা টাকার লেনদেন হবে এমনটা কিন্তু আমরাও আর চাচ্ছি না। এছাড়া একটি ঘটনা ঘটেছিল আগৈলঝাড়াতে, আমরা খবর পেয়েছিলাম যে জামাতের এক প্রার্থী, তিনি প্রায় 6 লাখ টাকা সহ গ্রেপ্তার হয়েছে, আসলে এর কোনো সত্যতা পায়নি। তো সব মিলে বরিশাল থেকে এই মুহূর্তে আমার কাছে রয়েছে ভোট গণনার সবশেষ তথ্য। পরবর্তীতে হয়তো আরো আপডেট জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ পারভেজ রাসেল আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। আমরা আসলে ভোট এটা গণনা বলবো না সর্টিং বলবো? সর্টিং। হ্যাঁ, এটা তো গণনা না, তো না, এটা হচ্ছে এক বাক্সে যেহেতু দুটি ভোট মানে রাখা হয়েছে, এখন এটাকে আলাদা করা হচ্ছে, 100 বান্ডেল করা। জি, এটা ব্যালট সর্টিং। ভোট গণনা দেরি আছে এখনো মনে হচ্ছে যা দেখে, কারণ এখানেও তো 47% বলছেন, প্রায় 48% যদি ধরি আমরা, প্রায় 48 না এখন পর্যন্ত, পরে আরো হয়তো বা কি হবে হ্যাঁ সেটা দেখা যাবে। তবে ভোট গণনা, এই সর্টিং, ব্যালট সর্টিং এর পরে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপারও। গণভোটের ব্যাপার যেহেতু আছে, পিঙ্ক যেই ব্যালটটা, গোলাপি ব্যালটকে আলাদা করবে, 100 বান্ডিল করবে, ওইদিকে মূল যেই ব্যালটটা আছে ভোটের। এবং এখন প্রার্থী এজেন্টদের সামনে প্রত্যেকটা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবার প্রার্থীদের সামনেই বুথ ফেরত যে ভোটারদের জরিপ, সেটা আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়। তাতে তো দেখা যাচ্ছে যে ধানের শীষ ইনশাল্লাহ বহু আপনার ইয়েতে এগিয়ে আছে। তো এটা সামনে আসবে আরও। তো আমরা আশা করছি যে সত্যিকার অর্থে এই নিরপেক্ষতা ধরে রাখতে পারলে তাহলে আপনার ধানের শীষের একটা ওভারওয়েলমিং। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা ব্যারিস্টার শাহরিয়ার আপনার কাছ থেকে একটু শুনবো। জয় পরাজয়ের মালিক আল্লাহ। বললেন বুথ জরিপ, আমার কাছে 4-5টা জরিপ এখন পর্যন্ত আসলো। আমি খালি একটা জিনিসই লিখছি, মেঘ দোয়া। আপা যেটা বললেন, আমার কাছে যে জরিপ আসছে সে জরিপে আমি তো দেখতে পাচ্ছি যে 180টা না 90টা বাংলাদেশ জামাত ইসলাম পাচ্ছে। তো আমি এগুলো প্রিডিকশন করতে বিশ্বাস করি না, কারণ জয়ের মালিক আল্লাহ। সেটা যাকে আল্লাহ ভালো মনে করবেন তাকে জয়লাভ করাবেন, কিন্তু যেই আসুক, সেটা বিএনপি আসুক আর জামাত ইসলাম আসুক, আমি যেহেতু জামাত ইসলামকে পছন্দ করি, সমর্থন করি, সেই জন্যে আমার কথা হলো দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং দায়িত্বশীল আচরণ করার, যেমন আমি 2টা ফটোগ্রাফ পাইলাম, যাই না সত্য মিথ্যা আমি জানি না, আগে বলে টাকা বিলানোর এটা আপনারও তো আছে সোশ্যাল মিডিয়াতে। আপনি যে ওই যে কাকে দিচ্ছিলেন, একজন পান বিক্রেতা এবং তাকে দান করা, এখন শিশু না, আপনি তার আগে না, তার আগে আপনি ওই দলের কথা যেহেতু বলেছেন, যেহেতু আপনি ওইটাকে আমি আপনি ওটা দেখছেন, ওই যে পান বিক্রি আল্লাহ সে নিজেও বলছে একটা, শুনেন ওটা দেখেন না আবার? না, ওটা দেখার সুযোগ কিন্তু দেখেছি আমি আপনারটা, যে আপনার যে বক্তব্য, আমার বক্তব্য না, পান ইয়ার আল্লাহর কথাটা বলছেন, দেখছেন কি না? আচ্ছা, যেখানে ছিলাম সেখানে আছি। তো
ওইটাও আমি বোধহয় বহু শুনেন, সারাদিন ধরে একটা লোক মলিন মুখে, বেচা বিক্রি হয়নি, কোনো দোকান না, কিন্তু ঘাড়ে একটা পান সিগারেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন বিক্রি হয়নি। তাকে যখন জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা, কয় ভালো না। এবং কি জন্যে, যা বিক্রি হয় 2 প্যাকেট সিগারেট তুলে নিয়ে চলে যায়, দাম দেয় না, তাহলে চলবো কেমন করে 4টা বাচ্চা নিয়ে? কথাটা বুঝেন আপনি? তখন আমার মতো মানুষ, আমার তো স্বাভাবিকভাবে কি, এবং সেটা মিডিয়ার সামনে আমি 1000 টাকা বের করে দিই, সেটাও হয়ে গেল, টাকা বিলে না। আচ্ছা যাই হোক, আর ওই যে অ্যানি ভাই একটা পুলিশকে হাতে এইভাবে দিছে, সেটা টাকা বিলানো হয় না। এটা হচ্ছে সমস্যা। আর যাক, আমরা যে এটা নিয়ে আলোচনা করতেছিলাম, আপাতত খালি বিতর্কিত কথা আনতেছে, আমি যত অ্যাভয়েড করতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা জিনিস দেখেন, ভোট এখন হচ্ছে কাউন্ট হবে। আপা বলছে জরিপের কথা, আপার জরিপ আপার কাছে থাকতেই পারে, আমার কাছে আমার জরিপ, বুথ জরিপ আমার কাছে বুথ জরিপ আসছে। আমরা এই জরিপ নিয়ে ওই জন্য বললাম যে আমি আল্লাহ যেটা ফসলা করবে সেটাই কিন্তু মেনে নিতে হবে। কিন্তু যেটা হচ্ছে যে একটা জিনিস আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, সেটা হলো এখনই কেন হঠাৎ করে এরকম আলোচনা আসবে যে এটাকে মেনে ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন না হয়। আপনি যথার্থ আমার সুনির্দিষ্ট একটা প্রশ্নই আছে, এই জায়গাতে একটু আপনাকে খালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না। এই দেখেন, আপনার দেখাতে হবে না, এই যে কথাটাগুলো বলতেছেন, ইলেকশন তো সারাদিন হয়ে গেল, সারাদিন তো ইলেকশন হয়েছে, এখন পর্যন্ত আর কিছু হয়নি, বাকি নেই। আর এখন যে শটিংটা হবে সেটা কার সামনে? আপনার এজেন্টের সামনে। আপনি গণনা করবেন, গণনায় ফল ইয়া হবে। বাংলাদেশ জামাত ইসলাম তো এরকম কোনো কথা বলেনি। বাংলাদেশ জামাত ইসলাম বরং কি বলতেছে যে ফয়সালার মালিক আল্লাহ, ফয়সালার মালিক আল্লাহ। যতক্ষণ ভোট গণনা শেষ না হবে তোমরা কেউ ভোটের ওখান থেকে ফিরে আসো না। কারণ কি, ওদের ময়দানে আমরা জানি, ওদের ময়দানে সেদিন নবী ইসলামের কথা মতো ওই তীরন্দাজ বাহিনী ওখান থেকে ফিরে না আসতো গনিমতের মালের লোভে, তাহলে কিন্তু সেদিন এই দান্দার মুবারকটা আমার প্রিয় নবী শহীদ হয় না। তো ধৈর্য ধরতে হবে শেষ পর্যন্ত, এবং সবসময় করতে হবে কি, দোয়া চাইতে হবে। এখন এক একজনের পারসেপশন এক এক রকম। আমার কথা হলো যে বিএনপি যদি আসে ভাই, আসে যদি দেশ ভালো চালায়, আজকে জনগণ এই 48% জনগণ যদি ভাবে যে বিএনপি তাদের জন্য ভালো, আমি সেখানে না বলার কে? দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আর যদি 48 ভাগের মধ্যে যদি বলে না জামাতে ইসলাম, তাহলে জামাতে ইসলামকে লেট দেম ডু। আমাদের একটা তো আর একটা জিনিস বললেন না যে কেন 48%? ইনস্টিটিউশন যখন ধ্বংস হয়ে যায় না, তখন আপনি সেটাকে দাঁড় করাতে সময় লাগে। খালি লোক আসলে তো হবে না, ভোট দিয়ে যাবেন। ভোটের জন্যে যে ইনস্টিটিউশন যেটা করার, সেই ইনস্টিটিউশন কি আছে গত 15 বছরে? এটার সাথে তো আপাও এক হবেন যে ইনস্টিটিউশন তো শেখ হাসিনা খালি ভোট ধ্বংস করেনি, সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন। যে যখন ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়ে যায়, তখন সেখান থেকে একটা জাতিকে উত্তরণ করতে ইট টেক্স টাইম। এবং আপনি যখন 2টা ভোট একসাথে করতেছেন, তখন কিন্তু মানুষকে যে সময়টা দেওয়া, যেমন একটা ছবি দেখলাম যে 99 বছরের এক বুড়ো মানুষকে কোলে করে নিয়ে আসছে একজন কি ভোট দিতে। আমাদের লোকেদের কিন্তু হায়াত অনেক বেড়ে গেছে, বয়স্ক লোকদের পক্ষে এই শীতের সময় কিন্তু বহু মানুষ এই ঠান্ডার জন্য হয়তো আসতে পারেনি। তো টার্ন আউটটা যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে এখন আমাদের কথা, যেটাই হোক সহিংসতা কিছু করা যাবে না, এটাকে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ধরনের কথা না বলে যে ভোট রেজাল্টটা হবে সেই রেজাল্টটা মেনে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মুন্নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগটি তোলা হচ্ছে যে এটি করা হলে এই নির্বাচন মেনে নেওয়া হবে না, এরকম একটা নির্বাচন গণমাধ্যম দেখেছে, সারা বিশ্ব দেখেছে, সারা দুনিয়ার চোখগুলো ছিল আজকে বাংলাদেশের এই নির্বাচনের উপর। তো এই প্রেক্ষিতে এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ কিভাবে দেখবেন? না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই বিষয়গুলো তো আমরা গত এই কয়েকদিন ধরে দেখছি। টাকা পয়সা বিলানো, তারপরে সহিংসতা। বগুড়ায় আপনি জানেন যে আমাদের একজন বিএনপি নেতার চোখ উঠিয়ে নিয়েছে জামাতের একজন নেতার বিরুদ্ধে নন্দীপাড়ায় যে অভিযোগ এবং সত্যতা এসেছে, এরকম কিছু ঘটনা। এবং ওই যে বিনা সিল আগেই আপনার দেয়া শেরপুরে 100 ব্যালট এরকম পাওয়া গেছে, এবং সেই সাথে অন্যান্য বেশ কয়েকটা কেন্দ্র দখল, ঢাকা 6, দেশের আরও অন্যান্য কিছু এলাকায়। ওগুলো প্রিসাইডিং অফিসার ওনাদের যেমনভাবে কিছু সেট করা, এই কথাবার্তাগুলো যেহেতু এসেছে, আমরা আশা করি যে নিরপেক্ষ নির্বাচন শুধু বললে হবে না, এই নির্বাচনটা সত্যিকার অর্থে সুষ্ঠু হয়েছে কিনা, সত্যিকার অর্থে নিরপেক্ষ অংশগ্রহণমূলক
হয়েছে কিনা, এটা তো এই যে এখন শেষ হলো, ভোটটা ব্যালট পেপারগুলো এখন সর্টিং হচ্ছে, তারপরে যখন আপনার ভোটের গণনা হবে। ফলাফলে গণনায় আমি যেমন ভোট দিয়েছি সকাল সকাল গিয়ে, এখন আমরা ভোটার হিসেবে আমি তো মনে করব আমার নাগরিক যেই রাইট আছে, আমার যে কনস্টিটিউশনাল রাইট আছে, আমার যে গণতান্ত্রিক রাইট আছে, সেটার বদৌলতে যে ফলাফল একটা প্রত্যাশা করা লেজিটিমেট যে এক্সপেকটেশন আমাদের ভোটারদের, সেটার সঠিক প্রতিফলন ঘটতে হবে ভোটের ফলাফলে। তাহলেই আপনি বলতে পারবেন নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, নির্বাচনটা নিরপেক্ষ হয়েছে। সেখানে কেউ কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবে না, সেখানে কেউ কোনোভাবে কোনো রকম প্রতিপত্তি তারা দেখাতে পারবে না। এখন গত ইন্টারিম গভর্নমেন্টের বেলায় কি মনে হয়েছে যে তারা একদিকে একটু হেলে আছে? সেই রকম একটা বিষয় আছে তো। কাজেই যে মাঠ, নির্বাচনের যেই মাঠ, যেটাকে লেভেল প্লেইং ফিল্ড আমরা বলি, যে মাঠ, যখন আমরা সবাই প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলছি, তো বলটা তো আমাদের পায়ে, আমি এক দল আপনি আর এক দল, মাঠটা যদি আপনার দিকে হেলে থাকে আর আমার দিকে গোল, আর অটোমেটিক বল এসে গোল পোস্টে ঢুকে যায়, সেটা নির্বাচন হবে না, খেলাও হবে না। কাজেই এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা নির্বাচনের ফলাফলটা বুঝে নেব। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার। লেভেল প্লেইং ফিল্ড, মাঠ একদিকে হেলে আছে, প্রশাসন সরকার একদিকে কিঞ্চিত হেলে আছে, কি মনে করেন আপনি? দেখেন, আমি আজকে বারবার চেষ্টা করতেছি যে বিতর্কিত বিষয়গুলো না নিয়ে, কারণ তো ভোট তো জনগণ তার রায় দিয়ে দিয়েছে। এখন আমি বিতর্কিত বিষয়গুলো নিয়ে এসে হবে কি এই ইলেকশনটাকে কি বিতর্কিত করা, যেটা আমি আপনি নিজেকে বিতর্ক করব। কারণ আজকে আমি ভোট দিতে যে প্রথম যে চেহারাটা আমার মুখে আসছে সেটা হাদির মুখটা আমার, কারণ ওর সাথে আমার যে সম্পর্ক যতখানি, আজকে ছেলেটা বেঁচে থাকলে আজকে ভারত বিরোধিতা করার জন্য আজকে হাদিকে জীবন দিতে হয়েছে। আজকে সকালবেলা আমার এই কথাটা মনে হচ্ছে, যেমন আপা একটু আগে বললো, ঢাকার সাথে জানেন আপনি যে অনেকগুলো ব্যালট বুকই ছিনতাই হয়ে গেছিলো, পরে একটা উদ্ধার হয়েছে, সে পুরো বইটা এতে ধানের শীষের সিল মারা। আমি কিন্তু এই জিনিসগুলো আনিনি, কথা হচ্ছে কিছু বিচ্ছিন্ন ঘটনা কি আপনি ঘটছে, এগুলোকে আমরা মেনে নিয়ে কি বলতেছি, আমরা এগিয়ে যাচ্ছি। আর আপনার মধ্যে আমি বলতে থাকি একের পর এক, লিস্ট কি হবে, বেড়ে যাবে না? তাহলে আপনি এতক্ষণ ভোট বয়কট করলেন না কেন? আপনি যদি ভাবেন যে না ভোটটা হয়নি, আপনি তাহলে ভোটটা বয়কট করেন। দ্বিতীয় কথা, হেলে পড়ার কথা বললেন, একটু আগে দেখেন আমার সামনের ঘটনা, তারেক সাহেব যখন যে রাস্তায় যায় সেই রাস্তায় গত ফ্যাসিস্টের মতো রাস্তা বন্ধ করে দিয়ে জনগণকে দাঁড়ায় থাকতে হয়। আমিরে জামাত কোথাও গেছে বাংলাদেশের কোথাও কোনো রাস্তা বন্ধ করে দিয়ে গেছে? এটা দেখান তো আপনি। আমি তো বললাম সেদিন ওই যে উনি ক্যান্টনমেন্টের দিকে আসবে, আমাকে ওই ইয়াতে আমি নিজে আটকা থাকলাম, তাহলে প্রশাসন কার দিকে হেলে আছে? আপনি একটা জিনিস বলেন তো দেখি তো, ক্যান্টনমেন্টে যখন উনি ঢোকেন, কার বাবার ক্ষমতা আছে বলার যে তারেক সাহেব যে বডিগার্ড নিয়ে অস্ত্র নিয়ে ঢুকতেছেন, কেউ একদম থামাত দেখি। আর এই যে কথাটা বললেন আপনার সময় বললেন, আমার সময় একটু বলতে দেন। দ্বিতীয় কথা হলো যে এই যে ডাক্তার সাহেবের কথা বললেন, আপনি দেখেন কত সায়ের, দেখেন মিডিয়া বায়াস, যেরকম কথা বললাম যে সায়ের সাহেব 1 মাস আগের ঘটনাকে কি করলেন, ঠিক কখন ইউজ করতে হয় সে কিন্তু সেটা জানলেন, 1 মাস আগে থেকে তুমি পুঁজি করে রেখে দিলা। ঠিক একই জিনিস দেখেন আপনি, একটা সিসিটিভি ফুটেজ কার বিমানবন্দর ইন্টারনাল, সেটা 1 মিনিটের মধ্যে আপনার হাতে আসলো কিভাবে? 1 মিনিটের মধ্যে আপনার হাতে আসে কিভাবে? আচ্ছা, তারপর আবার কি আরো 1 মিনিটের মধ্যে, আপনি তো যখন আপনার ট্যাক্স রিটার্ন ফাইল করছেন না ভাই, আপনি তো একটা ট্যাক্স কর কমিশনের কাছে ফাইল করছেন। ওই জামিতের আমির কিন্তু যে জামাতের আমির তা কিন্তু না, একটা জেলার আমির, তার সম্পর্কে জানা খোঁজ নিতে গেলে ওই রংপুর থেকে তার ট্যাক্স ফাইল বের করতে হবে, সেটাও আপনি 1 মিনিটের মধ্যে বের করে ফেলতে পারেন, সেটাও 1 মিনিটের মধ্যে বের করে। তাহলে প্রশাসন কার দিকে হেলে? তারপর আমরা বলতেছি যে না এই হেলে পড়ার কথা বলবো না। এই দেখেন আপনাকে আরো বলি, কালকে থেকে কতজন সাংবাদিক বলছে যে আমরা এই সাংবাদিকতা প্রশাসন থেকে চলে যাব, কারণ আমি চাই না আমার ছেলে পেলে আমাকে দালাল বলুক। এই যে কথাগুলো আসতেছে, তারপর আমি কি বলতেছি, হাদির কথা বললাম যে মনে রেখে যে না এদেশের মানুষ রায় দিছে, আপনি একটা রাস্তায় আসছেন, এখন আপনাকে মেনে নিতে। আপনি কেন হঠাৎ করে এই অশনি সংকেতের কথা বলতেছেন? তাহলে কি আপনি হেরে যাচ্ছেন? এই ভয়ে আগে বলতেছেন না ইলেকশন তো মনে হয় ভালো হয়নি, ইলেকশন তো করছেন সব জায়গায়, দেখেন কতগুলো অবজারভার আসছে। আমাদের এই আলোচনা চলবে। আমাদের একজন প্রতিনিধি আছে সেন্ট জোসেফ স্কুল কেন্দ্র থেকে, ইলিয়াস মাতবর, আমরা একটু তাকে শুনে আসি। ইলিয়াস, সর্বশেষ অবস্থা কি?
আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে দয়াগঞ্জে, এখানে রয়েছি। এখানে ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন মূলত ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। শুধু এই কেন্দ্রে নয়, সব কেন্দ্রেই কিন্তু ভোটের গণনা কার্যক্রম শেষ হয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বে এখানে এসেছি। এখানে মূলত এখান থেকে যারা ভোটের দায়িত্বে রয়েছেন তাদের বাদে কিন্তু সবাইকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে তারা ভোট গণনা করছেন। আমরা সকাল থেকে এ পর্যন্ত ঢাকা 4, 5, 6 এই 3টি আসনের বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছি। আমরা যেমনটি দেখেছি সকাল থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। এদিকে আমরা যেটা দেখেছি সকালে জ্ঞানটারে একটি কেন্দ্রের ওখানে একটু ঝামেলা হয়েছিল, সেখানে সেনাবাহিনী এসে এটা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সবাইকে এখান থেকে সরিয়ে দিয়েছিলেন। এরপর বিকেলে যেটা আমরা দেখেছি দুনিয়ার ওখানে যে বর্ণমালা যে স্কুল রয়েছে সেখানে বিভিন্ন প্রার্থীদের যে কর্মী রয়েছে তারা ওখানে জড়ো হয়েছিলেন। সেনাবাহিনীর কয়েকটি গাড়ির লোক গিয়ে ওখানে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন। এবং এছাড়াও আমরা দেখেছি যে সেনাবাহিনী, পুলিশ এবং যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে ছিলেন সারাক্ষণ সকাল থেকে। বিভিন্ন কেন্দ্রে গেছে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবেই সারাদিন ভোট গ্রহণ হয়েছে। এদিকে যে প্রার্থী, বিভিন্ন দলের যে প্রার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যেভাবে ভোট হচ্ছে এতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বিএনপি, জামাত যে প্রার্থী রয়েছে তাদের সেই প্রার্থীরা বলেছেন যেভাবে শান্তিপূর্ণ ভোট হলে সবাই কিন্তু জেতার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন, আশা করেছেন সবাই জিতবেন এরকম বলেছেন। বিএনপি প্রার্থী সেও বলেছেন যে সেও জেতার ব্যাপারে আশাবাদী এবং জামাতে যে প্রার্থী রয়েছে সেও বলেছেন যে এভাবে শান্তিপূর্ণ ভোট হলে তারাও শতভাগ নিশ্চয়তা দেন যে তারাও জিতবেন। এদিকে সকাল থেকে যে ভোট গণনা হয়েছে, এখন ভোট গণনা চলছে। এখন ভোট গণনা শেষে আসলে বলা যাবে যে কে হচ্ছেন এমপি এবং আগামীতে দেশটা কে চালাবেন, কার হাতে দেশের যে দায়িত্ব যাবে সেটা আমরা দেখতে পাবো। আসলে এখন এছাড়া আমরা যেটা জানতে পেরেছি যে সারা দেশে কিছু ঘটনা ঘটেছে, এজন্য জামাত কিন্তু বেশ কিছু কেন্দ্রের ভোট স্থগিত রাখার জন্য বলেছেন। এছাড়া শান্তিপূর্ণ বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, অল্প কিছু জায়গায় যদিও শোনা গেছে যে জামাত যেটা বলেছেন যে তারা ভোট স্থগিত রাখার জন্য বলেছেন এবং পুনরায় তারা ভোটের দাবি করেছেন। রাজধানীর দয়াগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এটা শেষ করে দেব, আপনিও বলবেন আর মুন্নিও বলবে। একটা ছোট্ট তথ্য একটু কারেকশন দিয়ে রাখি, সেটি হচ্ছে নির্বাচন কমিশন সচিব তিনি 36,031টি কেন্দ্রের কাস্টিংয়ের আলোকে দুপুর 2টা পর্যন্ত যেটা বলেছিলেন সেটা 47.91%। তার মানে পরবর্তীতে আরো 2.5 ঘন্টা সময় ছিল এবং সেই সময়ে আরো নিঃসন্দেহে ভোট কাস্টিং হয়েছে এবং এর সংখ্যা 50-এর অধিকেই হবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, শেষ করে দিই। আর দেখেন এই যে আজকে এটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন মোবাইল ফোন 400 গজের মধ্যে কেউ নিয়ে যেতে পারবে না, ইনক্লুডিং সাংবাদিকরা। এই সম্পর্কে কিন্তু জামাতে ইসলাম থেকে শুরু করে সবাই আমরা প্রতিবাদ করলাম। আমরা কি বললাম? একমাত্র বিএনপি বিষয়ে কোনো প্রতিবাদ করলো না। এবং এই যে হঠকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশন হঠাৎ করে নিছিলেন, এটা কার জন্য নিছিলেন? সো এই যে বলতেছেন না হেলে পড়া না, এখন আমাদের কথা হবে কি যে সামনে কিভাবে এগিয়ে যাব। এই নির্বাচনটাকে যে জামাত ইসলাম যদি আমিও দেখলাম বেশ কয়েকটা আসনের বলছে স্থগিত করতে বা পুনর্গঠন। আপনার যদি এরকম কোনো কিছু থাকে আপনি সেটা এখনই দিবেন। আপনি কেন ওয়েট করতেছেন যে গণনা শেষ হোক তারপর? তার মানে আপনার ইন্টেনশন তো ভালো না। তাহলে আমার কথা হলো আপনার যদি কোনো অবজেকশন থাকে তাহলে এখনই দিবেন। ফিরবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট মুন্নি, ইন্টেনশন ভালো নয়, ইন্টেনশন আমরা এটাকে আইনের ভাষায় মেলাফাইডি বলি, যে তার উদ্দেশ্য খারাপ। এখন আমার মনে হচ্ছে আমার ছোট ভাইয়ের এই কথার পিছনের উদ্দেশ্যটা খুব ভালো না। উদ্দেশ্য মেলাফাইডি আছে তার। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখেন নিরাপত্তা ইস্যুতে আপনাদের কি মনে আছে উনি যে বললেন আমাদের চেয়ারম্যান সাহেব একটা লাল রঙের বাস নিয়ে ক্যাম্পেইন করছেন না? তো এটাতে দেখলাম যে জামাতের আমির সাহেবও সাদা সবুজ, তার আগে কিন্তু অনেক সমালোচনা করেছেন, বাসের থেকে নামেন, মানুষের সাথে এগুলো বলেছে, হাঁটেন।
আবার আবার দেখি আমির সাহেব নিজেই বাসের মধ্যে উঠে গেছেন, যে কি সাদা সবুজ রঙের মানুষজন বলে যে ওই পাকিস্তানের যেহেতু তাদের প্রীতি আছে, যে 72-তে যেহেতু চলে গেছিলেন জামাতের, তো বলে যে তারা সাদা সবুজ বাসে, হ্যাঁ, রংটাও মিলিয়ে নিয়ে এসছে পাকিস্তানের ফ্ল্যাগের সাথে। আবার আমাদের চেয়ারম্যান সাহেব স্পেশাল কোনো চেয়ারে বসেন না সভায় অথবা কোনো সমাবেশে, কোনো বড় মিটিংয়ে। এখন দেখলাম যে আমির সাহেবও সেটা ফলো করেন, এখন আমির সাহেব বাসও ফলো করেন, তো সেটা ভালো, আমরা তো খারাপ বলছি না, আমি বলছি ভালো জিনিস ফলো করা। ইলেকশনে ক্যাম্পেইন না, হানায় ছিল, আপনারা যেটাকে না বানাচ্ছেন, আমরা হায়ের পক্ষে বলছি, আপনারা নায়ের পক্ষে বলছেন। দেখেন এখন হয় কি, এই যে জামাত অলরেডি কয়েকটা জায়গায় ভোট স্থগিত করবার জন্য বলেছে, এখন এটা কোন আসনের কোন কোন কেন্দ্রের কথা বলছে সেটা আমি একটু ওনার কাছে জিজ্ঞেস করতে জানতে চাইতাম, তো সেটা বলুক। এখন ওনারা কি বিষয়ে ওনারা অভিযোগ দিয়েছেন, কেন ওনারা স্থগিত চাচ্ছেন, এই কোন কোন আসনের কোন কোন প্রার্থী এক্স্যাক্টলি, সেটা জানতে পারলে আমাদের মনে হয় কথা বলতে আপনার আরও একটু সুবিধা হতো। আর আমাদের দেখেন আজকে আমরা যারা মানে বিএনপির কর্মী আছি, রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় সাধারণ মানুষও আমাদের দেশনেত্রীকে খুব মিস করেছেন। কারণ কি, এই দিনটা দেখার জন্য আমরা চেয়েছিলাম যদি উনি থাকতো, যেটাই হোক আল্লাহ নিয়ে গেছেন, বেশ নসিব করুক। এখন ওনার যেই অবদান বাংলাদেশের গণতন্ত্রে, বাংলাদেশের আইনের শাসন রক্ষায়, তো আমরা চাইবো যে ওনার যেমন শেষ ইচ্ছা ছিল, বলে গেছিলেন একটা, যখন উনি লন্ডনে গেলেন, চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব ছেলে নিতে এসছেন, বলেন ভাইয়াকে দেখে রেখো। তো আমাদের দেশের মানুষ তো অসম্ভব, আপনার রাজনীতি আবেগ পাশাপাশি চলে, সাইড বাই সাইড, এটা এমন না আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমকেও না, সততাকেও না, যতই প্রোপাগান্ডা করুক, যতই তারা অপতথ্য কিংবা মিথ্যা তথ্য ছড়াক, বটবাহিনী আছে তাদের, বটবাহিনী দিয়ে বহু কথা তারা বলছে, তো সেটাই আমরা বিন্দু মাত্র বিচলিত না। আমরাও সমানে ওই সাইবার ফাইট যেটা চেষ্টা করি মানে যতটুকু আমরা পারি, তবে তাদের এটা খুব অর্গানাইজড ওই বটবাহিনীর বিষয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টি, হ্যাঁ, আপনিও বললেন, উনিও বললেন, মানে এর কি কোনো সম্ভাবনা আপনি এখন দেখেন না যে বাস্তবতায় ভোট হয়েছে? না, এটা তো দেখেন সারা বাংলাদেশের টোটাল আপনার ভোটিং সেন্টার কত ছিল সেই নাম্বারটা, এবং সেইখানে সারা বাংলাদেশের আপনার প্রতিটা সেন্টারের কোন কোন সেন্টারে এই ধরনের কোনো রকম আপনার বিশৃঙ্খলা হয়েছে, জাল ভোটের কোনো খবর এসছে কিনা, ভোট কেউ দিয়েছে কিনা, গায়েবী ভোট পড়েছে কিনা, তারপর আপনার ওই ম্যানুপুলেট করেছে প্রিজাইডিং অফিসার কিংবা আরও যারা আছেন প্রশাসনের, তারা কোনোভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে কিনা, কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর বেলায়, আমি তো নিজে সকাল 7:15 থেকে ছিলাম ঢাকা 17-তে, তো পুলিশকে তেমন তৎপর কিন্তু আসলে দেখা যায় নাই, যদিও সেনাবাহিনী তাদের কথা ব্যারিস্টার শাহরিয়ারও বলেছেন এটা আছে, এবং ওই আনসার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেটা সবাই, আমি নিরাপত্তা বাহিনী। আলোচনা চলবে, একটু ঘুরে আসি আমরা সাভার থেকে ঢাকা 18 আসনে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি শুনবো প্রতিনিধি খায়রুলের কাছ থেকে। খায়রুল, আপনি শুনতে পাচ্ছেন? সবশেষ কি অবস্থা আমাদেরকে জানান। ধন্যবাদ। আমি কিন্তু এখন উপস্থিত আছি ঢাকা সাভার উপজেলাধীন একটি কেন্দ্রে, যে কেন্দ্রটির নাম হচ্ছে কলকাকুলি স্কুল নিকেতন কেন্দ্র। আমরা এখানে এসে একটি মানে নতুন একটি পরিস্থিতিতে পড়েছি। আমরা যদি বলি একটু যে ভোট গণনা চলছে এই কেন্দ্রে, কিন্তু ভোট গণনা কিন্তু আমরা দেখতে আসার পরে কিন্তু আমরা ছোটখাটো কিছুটা বাধার সম্মুখীন হয়েছি। এখানকার যে প্রিজাইডিং অফিসার আছেন তিনি বলছেন যে এই ভোট গণনা নাকি দেখানো যাবে না, এবং সে তার এই আইনটি সম্পর্কে তার জানা নেই, সে বলছেন যে এই ভোট গণনা দেখা যাবে না। যাই হোক, আমরা অবশেষে এই ভোট গণনা কক্ষে ঢুকেছি এবং নির্বাচন অফিসার যিনি আছেন উপজেলার, তার সাথে আমরা কথা বলে সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবার অপেক্ষা করব আপনার জন্য।
যদি আমাদের সময়ের মধ্যে আসে তাহলে সবশেষ পরিস্থিতি আমরা আবার শুনবো। আসলে কোথাও কোথাও এই ধরনের মনে হয় একটু বিভ্রান্তি আছে যে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে দেয়া, মিডিয়াকে ঢুকতে দেয়া, এতে আপত্তি থাকবার কোনো কথা নাই। আমরা বরিশালেও কোনো আপত্তি দেখিনি। এটাই বললাম, একটা জিনিস দেখেন, এই যে মোবাইল নিয়ে আজকে এই যে যেখানে ছোটখাটো গুলো হলো, যদি এই আপনার এই মোবাইল নেওয়া না থাকতো তাহলে কি আমরা এটা জানতে পারতাম না। আপনার ভোট কাউন্ট হচ্ছে, সেখানে আপনি কেন আপনি দেখতে পাবেন না? নির্বাচন পরবর্তী জামাতের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হচ্ছে, আমরা একটু দেখে আসতে চাই। বাংলাদেশের মানুষরা আগ্রহের সাথে ছিলেন এবং তারা সেটাতে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে শহর অঞ্চলে যারা ছিলেন, গ্রামে তারা দলে দলে গিয়েছেন, ট্রেনে, বাসে, লঞ্চে, বিভিন্নভাবে বাড়িমুখী হয়েছেন, তারা ঘরমুখী হয়েছেন এবং আজকে সেই সুযোগ তারা পেয়েছেন, সুন্দরভাবে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের কমিটমেন্ট ছিল, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ছিল। তারা সেই কমিটমেন্ট কতটুকু পূরণ করতে পেরেছেন দেশবাসী সেটা সাক্ষী দেবে। আমরা দেখেছি যে সকালবেলা বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছেন, ভোর থেকেই 7:30 থেকেই, এবং সে দীর্ঘ লাইন আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে আমরা দেখেছি, এবং মানুষ অংশগ্রহণ করছে। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলবেন যে কত পার্সেন্ট ভোট বা কাজ হয়েছে। সর্বশেষ আমরা এখনো পাইনি, যেটা তারা বলেছেন 36,000 সেন্টারের কথা বলেছেন, 47.7 করেছেন, সেটা পুরোপুরি যখন আসবে তখন বোঝা যাবে। আমাদের জানা মতো 42,500 মতো সেন্টারে আমরা এতক্ষণ দেখছিলাম জামাতে ইসলামীর আনুষ্ঠানিক ব্রিফিং, মানে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেই তথ্যটি শেষ মুহূর্ত পর্যন্ত তারাও আমাদেরকে জানাতে পারেননি, কারণ নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে তারাও এখন সবশেষ মানে কাস্টিং ভোট কত পার্সেন্ট সেটি জানাতে পারেনি। আমাদের এই আলোচনা আরও চলতে পারত, আরও দীর্ঘ করা যেত, বিতর্ক আপনাদের হয়েছে, তার মধ্যেও আলোচনা হয়েছে। আমরা একেবারেই শেষ মুহূর্তে অ্যাডভোকেট মুন্নি, আপনি যদি 30 সেকেন্ডটা একটু বলেন নতুন বাংলাদেশের বিনির্মাণের যে প্রত্যাশা সেই বিষয়ের উপর 30 সেকেন্ড। আমি তো চাইবো যে আমাদের এই দেশটা 30 লক্ষ শহীদ এবং সেই সাথে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান, সেখানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সবার রক্তের ঋণের ওপর এই দেশটা যখন সামনের দিকে এগিয়ে যাবে, সেখানে আর কিছু না থাকুক, গণতন্ত্রের যেই সৌন্দর্য, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, নির্বাচন এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা সেটাই সেই প্রত্যাশাই পূরণ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার শাহরিয়ার। একেবারে 30 সেকেন্ডে। হাতের রক্ত বৃথা যেতে পারে না, এবং আমরা ইনশাল্লাহ আমাদের আজাদি, আমরা আর কোনোদিন কারো গোলাম হব না। ইনশাল্লাহ আমাদের আজাদি আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি সে চায়। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার এবং অ্যাডভোকেট মুন্নি আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরাও এই দুই বক্তার সঙ্গে অভিন্ন মত পোষণ করে বলতে চাই, গণতন্ত্রের নতুন অগ্রযাত্রা এই নির্বাচনের মধ্য দিয়ে রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচিত সরকার কাজ করবে, সেই প্রত্যাশায় শেষ করছি মাই টিভির ভোটের আলাপ।